তাহলে তোমাদের আজকে শুরু হচ্ছে মূলত চলন এবং অঙ্গ চালনার এই অধ্যায়টি, এবং এই অধ্যায়টি তোমাদেরকে আমি কিভাবে পড়াবো। অধ্যায়টি তোমাদেরকে পড়ানো হবে প্রথমেই এমসিকিউ বেসড গুরুত্বপূর্ণ টপিক আলোচনার মাধ্যমে। ওই এমসিকিউ থেকে একদম সরাসরি বইয়ের টপিক লাইন টু লাইন দাগে আমরা মূলত পড়বো, এবং আমাদের পড়াটা হবে খুবই প্রিসাইজ, ইম্পর্টেন্ট এবং পিন পয়েন্ট। আশা রাখি তোমাদের আজকের কঠিন টপিকটা এই অধ্যায় থেকে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সহজ করে দেবো আর কি। কোনো কবিতা না, কোনো নেমনিক নয়, এত কিছু না, বেসিক কনসেপ্ট বাস্তবতার সাথে মিলে যতটুকু মনে রাখা যায় আশা রাখো। চলো শুরু করা যাক আর কি। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু চলে আসি আর কি। দেখি আমরা যদি চলে আসি তাহলে প্রথমে দিকেই আমরা চলে আসবো হচ্ছে মানুষের মেরুদণ্ডে লাম্বার কশেরুকার সংখ্যা কতটি। আমি যদি প্রথমেই বলি আমার যেই রোগ বলতে আমি যে অসুস্থতায় ভুগছি সেটা হচ্ছে আমার কোমরের ব্যথা, এই জন্য আমি প্রশ্নটি প্রথমে দিয়েছি। মানুষের পেছনের দিকে যদি কথা বলি তাহলে আমাদের মেরুদণ্ডকে 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। এই যে এটাকে বলা হয় সার্ভাইকাল অঞ্চল। ওকে, এরপরে পিঠের এটাকে বলা হয় থোরাক্স মানে বুকের অঞ্চল, যেখানে আমাদের এই যে এইখানে কোমর, এটাতে এখানে হাত দিই না, এটা হচ্ছে লাম্বার। এরপরে থাকে স্যাক্রাম এবং ককিক্স, এবং এই লাম্বার রিজনটাতে আমার একটু পেইন রয়েছে আর কি। তাহলে লাম্বার হাড়ের সংখ্যা হচ্ছে মূলত কয়টা? 5টা। এটা একটু তোমরা সবাই জানো আর কি, আমি তারপরে একটু বলে দিই আর কি। তাহলে বলো সার্ভাইকাল। তাহলে প্রথমে যদি একটা কথায় আসি তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকাল। আচ্ছা বলো তো সার্ভাইকাল এটা মনে রাখবো কি? CR7 রোনালদোর যেই জার্সি নাম্বার, তাহলে সার্ভাইকাল 7 মানে 7টা। এরপরে দেখো লেখা রয়েছে কি? থোরাসিক। আচ্ছা, থোরাসিক মানে কি? থোরাক্স মানে বুক। তাহলে বুকে দেখো প্রথম শব্দ কিন্তু THORAC, তাই না? থোরাক্স, THORAX, থোরাক্স। T for 12 মানে এটা হবে 12টা। এরপরে 3 নাম্বারের দিকে যদি চলে আসি তাহলে হবে লাম্বার। তাহলে হবে কি? লাম্বার। ওকে, লাম্বার ভার্টিব্রাটা সবচেয়ে মোটা হয়, লাম্বারের সংখ্যা হয়ে যেতেছে 5টা। এরপরে কি হবে? স্যাক্রাম। এরপরে কি হবে বলতো? স্যাক্রামও হয় মূলত 5টা, বাট পরবর্তীতে এরা জয়েন্ট হয়ে যায় একটা, আর সবার শেষে লেখা থাকে ককিক্স। কি লেখা থাকে বলতো? ককিক্স থাকে মূলত কয়টা? 4টা। এটাও পরবর্তীতে হয়ে যায় একটা। ওকে, তাহলে একটা জিনিসের দিকে খেয়াল করি আর কি। ইন টোটাল আমাদের কশেরুকার বা ভার্টিব্রার সংখ্যা কত? 7 আর 12তে কত হয়? 19। 19 এর 5-এ কত হয়? 19 এর 5-এ 24। 24 এর 5-এ কত হচ্ছে? 29। 29 আর 4-এ কত হচ্ছে? 33টা। কতটা বলতো? 33টা। কিন্তু পূর্ণাঙ্গ বয়সে এই যে স্যাক্রাম এবং ককিক্স এই দুটো ফিউজ হয়ে যায়, যার পর উৎপাদন হয় 1 এবং 1। তাহলে কত হচ্ছে বলতো? আমাদের এই পর্যন্ত হচ্ছে 24, 24 আর 25 আর একটা হচ্ছে 26। তাহলে পূর্ণাঙ্গ বয়সে আমাদের কয়টা হয়ে যায় বলতো হার? আমাদের কশেরুকার হার কয়টা হয়ে যায়? 26টা হয়ে যায়। কয়টা হয়ে যায় বলতো? 26টা হয়ে যায়। ওকে, আর যদি বলা হয় ইন টোটাল কতটা? ইন টোটাল হবে মূলত 33টা। তাহলে লাম্বারের উত্তর তোমরা সবাই জানো, লাম্বার কশেরুকার কয়টা হবে উত্তর বলো দেখি? লাম্বার কশেরুকার উত্তর হবে মূলত 5টা। রাইট অ্যান্সার 5টা। সবাই উত্তর দিয়েছে আর কি। ভেরি গুড। ককিক্স লাম্বার হচ্ছে 5টা। রাইট, অ্যাবসলিউট রাইট। উত্তর দেওয়ার থেকেও বেশি জিনিস হচ্ছে আমাদের আলোচনা করে, জিনিসগুলো একটু আমরা আলোচনা করব। করটিতে কতটি অস্থি থাকে এগুলো আমি তোমাদেরকে পড়াবো আর কি। একটা জিনিস, একটাতে যে জিনিসটাতে ভুল যায় সেটা হচ্ছে করটি এবং করটিকা। তাহলে একটা জিনিস খেয়াল করো, করটি এবং করটির একটা অংশ হচ্ছে করটিকা। আচ্ছা, হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন করটি এবং করটিকা? আচ্ছা, করটি মানে কি জানো? এই যে আমার পুরা গলা থেকে শুরু করে পুরা মাথা যেটা, এটা হচ্ছে করটি। এটা হচ্ছে কি? করটি। আর করটিকা কোনটা? এই যে শুধু এতটুকু অংশ। তাহলে করটিকাটা হইতেছে ছোট অংশ। ওকে, পুস্তিকা বলতে ছোটকে বোঝানো হয়। তাহলে শুধু মাথার খুলি, আর করটি বলতে পুরা এই যে মুখমণ্ডল সহকারে মাথা। তাহলে দেখো করটির কথা বলেছে, তাহলে করটিতে অস্থির সংখ্যা কতটি হবে? 30, 31, 35 এরকম কোনো কিছু নাই। রাইট অ্যান্সার একটাই, সেটা হচ্ছে কতটি? 29টি। কিন্তু যদি করটিকার কথা বলে তার মানে মাথার খুলিতে কতটি হাড় রয়েছে? মাথার খুলিতে রয়েছে 6 ধরনের। একটু মনে রাখবা কত ধরনের বলতো? 6 ধরনের। ইন টোটাল কতটি? 8টি। তাহলে যদি বলা হয় করটিকা মানে মাথার খুলিতে কতটি হাড় রয়েছে? 8টি হাড় রয়েছে। কত ধরনের? 6 ধরনের। করটিতে মানে মুখমণ্ডল সহকারে সবকিছু মিলে হাড় রয়েছে কতটি? 29টি। ওকে, আশা রাখি জিনিসটা আমরা একটু বুঝতে পারছি এই জায়গাটাতে। উত্তরটা সবাই দিচ্ছে, বৃষ্টি সরকার উত্তর দিচ্ছে। আচ্ছা, করটিকা 8টা। 2-এর এ উত্তর। হ্যাঁ, 2-এর আনসার হচ্ছে এ উত্তর, আমি জানি 2-এর আনসার হচ্ছে এ। অ্যাবসলিউট রাইট, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। মেহেদি উত্তর দিচ্ছে। তারপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখি
কি কথা বলেছে, মানব দেহে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি? অক্ষীয় কঙ্কাল। এখন দেখো কঙ্কালের বলতে একটা উপাঙ্গীয় রয়েছে আর একটা অক্ষীয় রয়েছে। অক্ষ মানে কি, এই যে দেখো সেন্ট্রাল পয়েন্ট, এই সেন্ট্রাল পয়েন্টে আমাদের যা যা রয়েছে, আমাদের কি কি রয়েছে বলতো? ফার্স্ট অফ অল আমাদের মাথা রয়েছে, তাই না? এরপর আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে এই যে মেরুদণ্ড, মেরুদণ্ড অক্ষ রয়েছে একদম সেন্ট্রাল পয়েন্টে। ওকে, এরপরে কি বুকের হাড়গুলান রয়েছে, মানে কি পরশুকা রয়েছে। এরপরে কি রয়েছে, এই যে স্টার্নাম যেটা রয়েছে এটা। তাহলে এটা হইতেছে আমাদের বডির সেন্ট্রাল অংশ। এই সেন্ট্রাল অংশ বরাবর ইন টোটাল অস্থির সংখ্যা কতটি? ওকে, আর এই যে দেখো উপাঙ্গ, উপাঙ্গ মানে কি, এই যে ডানা মানে হাত এবং পা, যদি তুমি এইভাবে দাও তাহলে হাত এবং পা হচ্ছে উপাঙ্গ, উপাঙ্গীয় অর্গান। আর এই যে লম্বা বরাবর যেটা পড়ে সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। ইন টোটাল আমরা জানি তো পূর্ণাঙ্গ অবস্থায় 206টি হাড়। কতটি হাড়? 206টি হাড়। এর মধ্যে দেখো একটা অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কালে থাকে হচ্ছে 80টি হাড়। আর যদি উপাঙ্গীয়র কথা বলি, উপাঙ্গীয়র যদি কথা বলা হয়, উপাঙ্গীয় কঙ্কালে হবে 126টি হাড়। ওকে, তাহলে উপাঙ্গীয় আর অক্ষীয় এই দুইটা মিলে হইতেছে কত বলতো? 206টি, 206টি। তাহলে এখানকার রাইট অ্যান্সার হবে, তোমরা সবাই জানো, 80টি। কয়টা বলো তো? রাইট অ্যান্সার 80টি এখানকার হবে আর কি। রাইট অ্যান্সার 80টি। দেখি সবাই উত্তরটা কত দিচ্ছে আর কি আমাদের। ওকে, 80টি। আচ্ছা, গেল আর কি এটাতে 80টি। বৃষ্টি সরকার, মেহেদি। চলো এখন দেখো, এটা আমি একটু আগে পড়াই ফেলছি তোমাদের। উপাঙ্গীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি? উপাঙ্গীয় কঙ্কাল বলতে এই যে হাত পা যা কিছু আছে আর কি, এদের এদের থাকবে হচ্ছে মূলত 126টি। উত্তর কতটি? 126টি। অর্থাৎ আমাদের 4-এর উত্তর কি দাঁড়াচ্ছে? 4-এর উত্তর কেউ দিচ্ছে কি তোমরা? ওকে, 4-এর উত্তর কে দিচ্ছে দেখি। 4-এর উত্তর সি, ওহি উত্তর দিয়েছে সি, 126টি। ভেরি গুড, 4। চলো এরপর আমরা একটু 5 নাম্বারের দিকে যাই আর কি। মানুষের এক হাতে ফ্যালাঞ্জেসের সংখ্যা কতটি? আচ্ছা, ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস মানে আঙ্গুল। চলো এর দিকে একটু তাকায় আর কি। দেখো এই যে আমাদের বুড়া আঙ্গুল, থাম্বনেইল, এখানে আছে 2টা ফ্যালাংস, একটা 2টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানেও 3টা। তাহলে 3 4 12, 12 আর 2 কত? 14। তাহলে এক হাতে 14টা ফ্যালাংস আর এক হাতে 14টা ফ্যালাংস, মানে 14 14 28টি ইন টোটাল। তাহলে যদি কখনো বলা হয় এক হাতে, তাহলে এক হাতে কতটি বলো তো? 14টি। এক হাতে কতটি বলো? 14টি। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? 14টি। বৃদ্ধ আঙ্গুলে 2টা, বাকি সব কটাতে 3টা করে ফ্যালাংস থাকবে আর কি। পায়ের ক্ষেত্রেও সেম, পায়ের ক্ষেত্রেও সেম। ওকে, হ্যাঁ, পাঁচের উত্তর না, 5-এর উত্তর এ না, রাফি 5-এর উত্তর ভুল গেছে আর কি। মেহেদি বলেছে 5-এর সি, ভেরি গুড। বর্মন বলেছে 5-এর গ, ভেরি গুড। 100, ওকে, ভেরি গুড, ইয়েস, 5-এর গ উত্তর। চলো এরপরের দিকে চলে যাই। বক্ষ অস্থিচক্রের অস্থি হলো নিচের কোনটা? বক্ষ অস্থিচক্রের অস্থি হলো নিচের কোনটা? ওকে, চলো দেখি একটু খেয়াল করি। বক্ষ অস্থিচক্র বলতে কি বুঝাই? আচ্ছা, বক্ষ অস্থিচক্র, বক্ষ মানে তো বুক। ওকে, অস্থিচক্র মানে এই যে দেখো এইখানে বুকের কথা না, যে বুকের সাথে যে মিল রয়েছে এই জায়গাটাতে, বক্ষ অস্থি চক্র মানে এই যে এই পয়েন্টটাকে বলা হচ্ছে বক্ষ অস্থি চক্র। বলো তো এই পয়েন্টে কি কি হাড় রয়েছে? জাস্ট এই পয়েন্টে দেখো, যেটাকে আমরা বলি বিউটি বোন, মেয়েদের বিউটি বোন বলা হয়, ইটালিক এ অক্ষরের মতো, এটাকে বলা হয় ক্ল্যাভিকল, রাইট? ছেলেদেরকে বলা হয় এই যে দেখ কলার, কলার উঁচায় চলে, এটাকে কলার বোন বলা হয়। এবং পেছনের দিকে দেখো একটা ত্রিকোণাকার একটা হাড় থাকে যার নাম কি? স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা, স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল, স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল মিলে বক্ষ অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র, তাহলে কোনটা? স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল মিলে বক্ষ অস্থি চক্র। তাহলে স্ক্যাপুলা কয়টা? একটা, 2টা। ক্ল্যাভিকল কয়টা? একটা, 2টা, মানে দুই দিকে 2 2 4টা হইতেছে। তাহলে বলো তো বক্ষ অস্থি চক্র, অস্থি কোনটা? কোস্টা, কোস্টা বলে কোনো কিছু নাই, কোস্টা ছিল। ইসচিয়াম, ইলিয়াম ইসচিয়াম পিউবিস, এটা হচ্ছে আমাদের এই কোমরের বা হিপ বোনের হাড়, মানে এটাও হবে না। ওকে, পরশুকা, পরশুকা মানে বুকের কাঠি, ওকে, এটা হইতেছে না। যদি বলা হইতো এরপরে দেখো ক্ল্যাভিকল, তাহলে রাইট অ্যান্সার কোনটা আমাদের? এই যে দেখো ক্ল্যাভিকল, এটা কি? ক্ল্যাভিকল। কিন্তু যদি কখনো বলা হইতো বক্ষ অস্থি চক্র না দিয়ে যদি বলা হতো বক্ষ চক্র, কি চক্র? বক্ষ পিঞ্জর, ধরে রাখো বক্ষ পিঞ্জর, বক্ষ পিঞ্জর বললাম আর কি আমি, পিঞ্জর, বক্ষ পিঞ্জর। এই বক্ষ পিঞ্জর মানে বুকের খাঁচা। তো বুকের খাঁচার হাড়ের নাম কি? বুকের খাঁচার হাড়ের নাম কি বলো? বুকের খাঁচার হাড়ের নামটা হচ্ছে পরশুকা। তখন কিন্তু উত্তর হইতো পরশুকা। আর এখানে বলেছে কি? বক্ষ অস্থি চক্র। দেখো উত্তর কেউ দেই, উত্তর দিচ্ছে হচ্ছে 6-এর ডি, 6-এর ডি, ভেরি গুড, ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। দেখো সুষুম্না কাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটা? খুবই সহজ একটা জিনিস। ওকে, সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডের যদি আমি একটা কথা বলি, ইংরেজিতে এটাকে বলা হয় স্পাইনাল, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড কার মধ্যে ভিতরের দিকে ঢোকানো থাকে? আমরা জানি ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে। ভার্টিব্রাল ক্যানেল মানে কি? এই যে আমাদের পেছনে মেরুদণ্ড থাকে না, এই মেরুদণ্ডের ভেতরের দিক দিয়ে একদম আমাদের পা পর্যন্ত
ওকে, চলে যায় সব নার্ভ। পা পর্যন্ত বললে ভুল হবে, কয়ডা ইকুইনা বলা হয় আর কি আমাদের ভাষায়। ওকে, ঘোড়ার লেজের শেষ প্রান্ত পর্যন্ত, মানে ওই যে স্যাক্রাম পর্যন্ত যায়, যেটা মেরুদণ্ডের ভেতর দিয়ে, এটাকে বলা হচ্ছে সুষুম্না কাণ্ড। আর সুষুম্না কাণ্ড কার ভেতর দিকে থাকে? মেরুদণ্ডের ভেতরে থাকে। এই যে দেখো, এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন, মেরুদণ্ডের ভেতরে থাকে। এবং সুষুম্না কাণ্ড কার ভেতর দিতে জানো? মেরুদণ্ডের একটা পার্ট রয়েছে, একটা ছিদ্র রয়েছে, একটা অংশ রয়েছে, যার নাম কি? ভার্টিব্রাল ক্যানেল। ভার্টিব্রাল ক্যানেল দিয়ে যায়। তাহলে কোন প্রান্ততে যাবে? ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ক্যানেল। এই ভার্টিব্রাল ক্যানেলের ভেতর দিয়ে কি যাবে বলো? সুষুম্না কাণ্ড যাবে, যার অপর নাম হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। আচ্ছা, এইখানে একটা কথা থাকে, সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ। আচ্ছা, স্পাইনাল কর্ড আর স্পাইনাল নার্ভ কিন্তু এক জিনিস না। স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ মানে সুষুম্না স্নায়ু। সুষুম্না স্নায়ু মনে রাখবা। এই যে একটা মোটা যে অংশ, এটা, এই অংশটা হচ্ছে কর্ড, ধরে রাখো কর্ড। এই কর্ড থেকে ঠিক এইরকম করে স্নায়ু বের হয়, এদের নামে হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ। ওকে, চলো 7-এর উত্তর হচ্ছে বি। হ্যাঁ, রাইট অ্যান্সার বি, মেরুদণ্ড। সহজ জিনিস। চলো তোমাদের আস্তে আস্তে কঠিন দিকে যাবো আর কি। দেখো, আদর্শ কশেরুকার অংশ নয় নিচের কোনটি? একটা আদর্শ কশেরুকার যদি আমি একটু কথা বলি, তাহলে একটা আদর্শ কশেরুকার মূলত অংশ থাকে, মূলত 4 থেকে 5টা অংশ থাকে আর কি। ওকে, মূলত 5টা অংশ থাকে। 5টা অংশের মধ্যে আমি তোমাদেরকে একটু দেখাই দিব আর কি একটু পরেই। ফার্স্ট অফ অল তাদের একটা বডি থাকে। বডি বলতে তাদেরকে বলা হচ্ছে সেন্ট্রাম। কি বলা হচ্ছে? এরকম একটা অংশ থাকে, ধরে রাখো, একটা হচ্ছে সেন্ট্রাম। ওকে, এরপরে এরকম আসে, আসার পরে এরকম যায়, এরকম যায়, যাওয়ার পরে ঠিক এই যে এইরকম ভাবে নিচের দিকে চলে আসে। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় কি? ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম। ওকে, এরপরে এই যে এতটুকু অংশ, এটার নাম হচ্ছে পেডিকল। এটার নাম কি? পেডিকল। পেডিকল। এটার নাম হচ্ছে সেন্ট্রাম। সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, সেন্ট্রাম, পেডিকল। এই যে দেখো, এখানে দুই দিক থেকে দুইটা চলে গেছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স, TRANS, ট্রান্সভার্স, ট্রান্সভার্স প্রসেস, তাই না? PROCESS। এইটা আমরা মেরুদণ্ডের পেছনের দিকে হাত দিলে দেখো যে খাঁচকাটা পায় না? কুমিরের ওই যে লেজের মতো খাঁচকাটা, এটাকে বলা হয় কাঁটা। স্পাইনাস প্রসেস। কোন প্রসেস বলো তো? স্পাইনাস প্রসেস, তাই না? আর এই স্পাইনাস প্রসেসের এই বরাবর যে একটা ঢালু অংশ রয়েছে, তার নামটা হচ্ছে কি জানো? তার নামটা হচ্ছে মূলত ল্যামিনা। তার নামটা কি? ল্যামিনা। ওকে, বোঝা গেছে। আর এদের মাঝখানে একটা সুন্দর একটা ছিদ্র থাকবে। এদের মাঝখানে একটা সুন্দর একটা কি থাকবে বলতো? ছিদ্র থাকবে। যে ছিদ্রটার নামটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। যে ছিদ্রটার নামটা কি বলতো? ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন। ওকে, ফোরামেন মানে ছিদ্র। এই ভার্টিব্রাল ফোরামেনের ভেতর দিয়েই চলে যাবে হচ্ছে এই যে ধরে রাখো স্পাইনাল কর্ড চলে যাবে ভেতর দিয়ে স্পাইনাল কর্ড চলে যাবে। ঠিক আছে, চলো এরপরে তাহলে দেখি আর কি কি স্পাইনাস প্রসেস এটার থাকে। ওকে, মানে 9 কোনটা? তাহলে এটা উত্তর হচ্ছে না। আর্টিকুলার প্রসেস, আচ্ছা ট্রান্সভার্স প্রসেস, এটাও থাকে। আচ্ছা, মানে এটা উত্তর হচ্ছে না। আর্টিকুলার প্রসেস মানেটা কি ভাই? একটা কশেরুকা আর একটা কশেরুকার সাথে এইভাবে লেগে থাকে, যে অংশ দ্বারা লেগে থাকে তাকে বলা হচ্ছে আর্টিকুলেট। আর্টিকুলেট মানে জোড়া লাগা। তাহলে আর্টিকুলার প্রসেসও থাকে। তাহলে থাকে না কোনটা বলো? তাহলে থাকে না হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে কোন প্রসেসটা বলো দেখি? অ্যাক্রোমিয়াল প্রসেসটা মূলত থাকবে না আর কি। ওকে, কোন প্রসেস? অ্যাক্রোমিয়াল প্রসেস এখানে কোনো থাকবে না। একটু মাথায় রাখতে হবে, এটা মূলত স্ক্যাপুলার ওই দিকের অংশের দিকে চলে যাবে। চলো আমরা এর পরের দিকে দেখি উত্তরটা কি দেয় আর কি কে বাচ্চারা। উত্তরটা দিচ্ছে আটের এ উত্তর। ভেরি গুড। কামরুর উত্তর দিচ্ছে, প্রান্ত উত্তর দিচ্ছে, তিতু বর্মন, রাফি খান উত্তর দিচ্ছে। ভেরি গুড। চলো এরপরে দেখে চলে যায় জিফয়েড প্রসেস কোথায় থাকে। জিফয়েড প্রসেস, আচ্ছা আমাদের এই যে দেখো হাড়ের এইখানে একটা হাড় রয়েছে যেটাকে আমরা বলি স্টারনাম। স্টারনামের 3টা অংশ। ওকে, একটা হচ্ছে কি বলতো? ম্যানোব্রিয়াম একটা বডি, আর একটা জিফয়েড প্রসেস। অর্থাৎ এটা দেখতে মূলত ঠিক কিছুটা এরকম। আমি যদি দেখাই তোমাদেরকে, ঠিক কিছুটা এরকম আর কি। ওকে, তাহলে এই যে স্টারনামের এটার নামটা হচ্ছে ম্যানোব্রিয়াম। এটার নামটা কি? ম্যানোব্রিয়াম।
ম্যানোব্রিয়াম। ওকে, ম্যানোব্রিয়াম। এটার নাম হচ্ছে দেহ বা বডি, বডি, আচ্ছা দেহ বা বডি। আর এটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস, জিফয়েড প্রসেস। তাহলে বলো জিফয়েড প্রসেস কার অংশ? জিফয়েড প্রসেস স্টারনামের অংশ। জিফয়েড প্রসেস কার অংশ? স্টারনামের অংশ। এতটুকু একটু মাথায় রাখলেই হবে আর কি আমাদের। ওকে, তাহলে স্ক্যাপুলা, না স্ক্যাপুলা হবে না, রাইট অ্যান্সার। স্যাক্রাম হবে না, অ্যাটলাস তো হবে না। অ্যাটলাস কি? অ্যাটলাস মানে চূড়া, অ্যাটলাস মানে কি? চূড়া। তাহলে আমাদের যেটা প্রথম কশেরুকা থাকে, কি কশেরুকা? প্রথম কশেরুকা, তাই না? 1 নাম্বার সার্ভাইকাল কশেরুকা, এটার নামই হতেছে অ্যাটলাস। অ্যাটলাস মানে চূড়া। 1 নাম্বার, এই যে দেখো মাথার 1 নাম্বার কশেরুকাকে বলা হয় অ্যাটলাস। তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের কোনটা? রাইট অ্যান্সার হবে আমাদের মূলত স্টারনাম। রাইট অ্যান্সার কোনটা হবে? স্টারনাম। চলো চলো যাই, এরপরে দেখি 10 নাম্বার। কোথায় চলে আসি? 9। আমার নাম টিটু হবে। আচ্ছা ঠিক আছে, টিটু ভাইরাস আমাদের। চলো, নিচের কোনটি কার্পাল অস্থি নয়? ভেরি গুড। নিচের কোনটি কি অস্থি নয়? কার্পাল অস্থি নয়। কার্পাল, এই যে আগে এই জায়গাটাতে আমরা পড়ে ফেলছি আর কি। দেখো এই যে হাতের কবজি, হাতের কবজিতে 2 সারিতে 4টা 4টা 8টা হাড় থাকে, এদেরকে বলা হচ্ছে হাতের কবজির হাড়। মানে কবজির হাড় থাকে ইন টোটাল 8টা। ওকে, ওই যে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, তোমরা এটা মুখস্থ করে ফাটাই ফেলছো। শি লুকস টু প্রিটি, তার মানে কি? শি লুকস টু প্রিটি মানে এটা কি দাঁড়াচ্ছে আর কি বলো তো? শি লুকস, আমি লুকস টু প্রিটি, তাই না? টু প্রিটি। তাহলে শি মানে হচ্ছে, সি মানে স্ক্যাফয়েড। কোনটা? স্ক্যাফয়েড। ওকে, এরপরে লুকস, শি লুকস মানে লুনেট, মানে চাঁদের মতো। টু, একটু দাঁড়াও, একটু পানি খেয়ে নি, একদম অবস্থা টাইট। ট্রাইকুয়েট্রাল। আর এটা হচ্ছে মাসি পিসি, মানে হচ্ছে পিসি ফর্ম। পিসি ফর্ম, বলো কি ফর্ম? আবারও বলো একটু। পিসি ফর্ম, তাই না? আচ্ছা তাহলে বলো শি লুকস টু প্রিটি, এটা আমি জানি, এটা তোমার সবাই জানো বাচ্চাদের। মানে কি? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটাল, পিসিফর্ম। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েটাল, পিসিফর্ম। এরপরে ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু ক্যাচ হার, ধরো লিখছো আর কি, তাই না? ট্রাই টু ক্যাচ হার মানে তারা ধরার ট্রাই করো। তাহলে কি কি হবে? ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। মনে রাখবা কিভাবে? এটা হচ্ছে জ্যামিতিক আকার। আবারও বললাম কি আকার? জ্যামিতিক আকার। ওই যে ট্র্যাপিজিয়াম রয়েছে না, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তাহলে আমার সাথে সাথে বলো এরা কয় সারিতে? এই যে দেখো 2 সারিতে এখানে দেখা যাচ্ছে, এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে 2 সারিতে ইন টোটাল 8টা। কি কি? শি লুকস টু প্রিটি, তাহলে শি মানে স্ক্যাফয়েড মানে নেভিকুলার, স্ক্যাফয়েড। তারপরে কি? লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম। পিসিফর্মটা হইতেছে মনে রাখবা সবচেয়ে ছোট এবং মটরের দানার মতো। কিসের দানার মতো? মটরের দানা। কিসের দানা? মটরের দানার মতো। ওকে, আর এটা কি? ট্রাই টু ক্যাচ হার মানে কি? ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। একসাথে বলো তো, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। আমার সাথে সাথে বললে কিন্তু হয়ে যাবে। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। ওকে, তাহলে চলো নিচের কোনটি কার্পাল অস্থি নয়? স্ক্যাফয়েড, এটা তো অবশ্যই উত্তর হবে না। ট্র্যাপিজিয়াম হবে না, ট্র্যাপিজয়েড হবে না। তাহলে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াসটা হইতেছে মূলত কার্পালের না, এটা হচ্ছে টারশালের অস্থি। কিসের অস্থি বলো তো? টারশাল। ভাই টারশাল মানে কি? পায়ের অস্থি। পায়ের অস্থি পড়বই না ভাই, বাদ দাও। আমি হাতের কবজিটা পড়লে পায়েরটা পড়ার কোনো দরকারই নাই, পায়েরটা পড়ার কোনো দরকারই নেই, পড়বই না আর কি ওটাতে, ব্যাত। ঠিক আছে, থাকে কি? ট্যালাস থাকে, ক্যালকেনিয়াস থাকে, নেভিকুলার 3টা থাকে আর কি, এই জিনিসগুলো থাকে আর কি এটাতে। ব্যাস, ডান। চলো এরপরের দিকে আমাদের হয়েছে আর কি 10। আমরা এখন একটু গুরুত্বপূর্ণ জিনিসের দিকে একটু যাই। চলো আমরা কিছুটা বই পড়ি আর কি, বই পড়ার দিকে একটু মনোযোগ দিই। চলো, ফার্স্ট অফ অল তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ। এই তরুণাস্থির প্রকারভেদটা আমি তোমাদেরকে একটু মনোযোগ সহকারে একটু পড়াই, সবাই একটু ভালো করে পড়বা আমার মনোযোগী বাচ্চারা। তরুণাস্থির প্রকারভেদ ভুল করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট যদি আসে আর কি পরীক্ষাতে, আসার মতো একটা, বুঝছো?
তাহলে দেখো তরুণশ্রীর প্রকারভেদের মধ্যে দেখো 4 ধরনের লেখা রয়েছে। আমি একটু ছোট করে নিই, তাহলে এটা ছোট করে নিলে সবাই মনে হয় তোমরা দেখতে পাবা আর কি। এই যে দেখো কি কি, স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন। এবারে দেখো স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, পিত মানে হলুদ, শ্বেততন্তুময় এবং চুনময় বা ক্যালসিফাইড। সবচেয়ে সহজ জিনিসটা দিয়ে একটু শুরু করে আর কি। দেখো সেটা হচ্ছে, দেখো লেখা রয়েছে চুনময় বা ক্যালসিফাইড। চুনময় বা ক্যালসিফাইড কই থাকে? এই যে আমার হাতে দেখে সবচেয়ে বড় হাড় যেটা, সেটা হচ্ছে ফিমার। ফিমারের মস্তক, এই হেডে এখানে লাগানো থাকে চুন। ফিমার এবং হিউমেরাসের মস্তকে থাকবে চুনের মতো সাদা অংশ। তাহলে দেখো চুনময় বা ক্যালসিফাইড কই থাকতেছে? হিউমারাস এবং ফিমারের মস্তকে, মাথায় এ ধরনের থাকে আর কি। ওকে, ক্যালসিয়াম কার্বনেট গেল এটাতে, শেষ হাড়। আচ্ছা আসো এরপরে শ্বেততন্তুময় কোনটা হবে? আমি তোমাদের একটু আগে বললাম ভাইয়ের অসুস্থতার কথা মনে পড়বা। কোথায় ভাইয়ের অসুস্থতা হইছে? ভাইয়ের অসুস্থতা হইছে যে দুইটা কশেরুকা থাকে না, ওই দুইটা কশেরুকার মাঝখানে যে ডিস্ক থাকে, ইন্টারভার্টিবাল ডিস্ক, ওই ডিস্কের ভাইয়ের একটু অসুস্থতা হয়েছে। তাহলে ভাইয়ের কথা মনে পড়লেই মাথায় রাখবা শ্বেততন্তুময়। কি তন্তুময়? শ্বেততন্তুময়। তাহলে কোনটা থাকে? দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে, দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে, রাইট। এন্ড দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে যদি আমি একটু কথা বলি, তাহলে সেটা মূলত আসবে আমাদের কোনটা বলতো? আমাদের আসবে ইন্টারভার্টিবাল ডিস্ক। ইন্টারভার্টিবাল ডিস্ক মানে এটা কি? দুইটা কশেরুকার মাঝখানে যে একটা পাত থাকবে, এই পাতটাকে বলা হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক, অথবা অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থল। আসো এরপরের দিকে চলে আসি। দেখো স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। আচ্ছা স্থিতিস্থাপক, আমার এইখানে একটু তাকাও তো, এই যে দেখো কান, এই কানটাকে মোড়া দাও বা দেখো কান, কানের অবস্থা চলে গেছে, মানে কি ইলাস্টিক, তাই না? এটা আমরা মনে রাখবো ট্রিপলি দ্বারা। এটা তোমরা জানো, অনেকেই পড়াশোনা করছো ট্রিপলি দ্বারা। ই মানে কি? এক্সটার্নাল ইয়ার। ই মানে ইউস্টেশন নালিকা, এবং ই মানে এপিগ্লোটিস। অর্থাৎ এটা আমাদের দেখো খেয়াল করো, এই যে এক্সটার্নাল ইয়ার, শুধু এক্সটার্নাল ইয়ার। এরপর আমরা জানি একটা ইউস্টেশন নালিকা রয়েছে মধ্যকর্ণের সাথে আমাদের গলবিলের সম্পর্ক। এটা কিভাবে বুঝবো? নাকটা চেপে ধরো, চেপে ধরে নিঃশ্বাস ছাড়া ট্রাই করো। দেখো কানের পর্দাতে একটা চাপ ফিল করবা। তাহলে এটা হচ্ছে ইউস্টেশন নালিকা। আর এইখানে থাকে মূলত আমাদের এপিগ্লোটিস। কি গ্লোটিস? এপিগ্লোটিস। তাহলে ট্রিপলি কি? ট্রিপলি। ট্রিপলি কোনটা? স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। পিত্তন্তময় মানে হলুদ। পিত্তন্তময় মানে কি? হলুদ। তাহলে দেখো তো, চুনময় হিউম্যারাস বা ফিমারের অগ্রপ্রান্ত, শ্বেততন্তুময় তোমাদের ভাইয়ার অসুখ, ওই যে ডিক্সে, কোমরের ডিক্সে হইছে, মনে থাকবে। স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, স্থিতিস্থাপকের ইংরেজি হচ্ছে ই। ই দিয়ে মনে রাখবা ট্রিপলি। ট্রিপলি সাবজেক্ট রয়েছে। তাহলে দেখো বহিকর্ণ বা পিনা মানে এই যে এটা, ইউস্টেশন নালী, এপিগ্লোটিস, শেষ। এর বাদে যা কিছু থাকবে সবকিছু হইতেছে স্বচ্ছ বা হায়ালিন। স্বচ্ছ বা হায়ালিন। এখন স্বচ্ছের মধ্যে কি কি পড়বে আর কি? দেখো যখন মেরুদণ্ডের ভ্রূণীয় কঙ্কাল থাকে, মানে একদম ভ্রূণ তৈরি হয়েছে, কেবল ভ্রূণ তৈরি হয়েছে, জাইগোট থেকে ভ্রূণ তৈরি হয়েছে, তাহলে সকল ভ্রূণীয় কঙ্কালই হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি দ্বারা নির্মিত। এছাড়াও এছাড়াও পূর্ণাঙ্গ মেরুদণ্ডের প্রাণীর অস্থি সন্ধিস্থল, পরশুকের অগ্রভাগ। পরশুকের অগ্রভাগ মানে এই যে দেখো বুকের হাড়, বুকের হাড়ের যে অগ্রভাগ থাকে সেটা হচ্ছে সাদা, টোটালি সাদা। এরপরে দেখো নাসিকা, শ্বাসনালী, এরপরে দেখো কর্ণকুহর ইত্যাদি স্থানে এ তরুণাস্থি থাকে। নাসিকা এবং শ্বাসনালী মানে একটা জিনিস খেয়াল করবা, স্বচ্ছ বা হায়ালিন আমাদের শ্বসনতন্ত্রের সাথে যুক্ত। স্বচ্ছ বা হায়ালিন আমাদের কার সাথে যুক্ত? শ্বসনতন্ত্রের সাথে যুক্ত। কিভাবে? এই যে দেখো আমাদের নাক, নাক থেকে কি চলে গেছে বলতো? শ্বাসনালী চলে গেছে, তাই না? এটা একটু মনে রাখতে হবে। বাট একটা কথাই কিন্তু ভুল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে দেখো এখানে লেখা রয়েছে কর্ণকুহর, এখানে লেখা রয়েছে বহিকর্ণ। দুটার মধ্যে পার্থক্য কি? দেখো বহিকর্ণ বলতে এই যে কানের এইটা, আর কর্ণকুহর বলতে যেখানে কানের ময়লা জমে না, কানের খৈল জমে না, ওইটাকে বলা হচ্ছে কর্ণকুহর। কুহর মানে গুহা, ছিদ্র বা খাল। ক্লিয়ার? তাহলে এই যে এটা, এটা হচ্ছে স্থিতিস্থাপক, কিন্তু কানে যে ময়লা জমে না, ওই ময়লাটা হইতেছে মূলত স্বচ্ছ বা হায়ালিন। আই হোপ সো তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো সবাই। তরুণাস্থির প্রকারভেদ মিস করা যাবে না এটা। বুঝে থাকলে আমাকে একটু জানাও। তাহলে আমাকে একটু উত্তরে একটু জানাও তো, উত্তরে একটু জানাও তো। এই যে কর্ণকুহর, এটা কোন তরুণাস্থির উদাহরণ? আমাকে একটু জানাও কেউ। কর্ণকুহর কোন তরুণাস্থির উদাহরণ? আমাকে একটু কেউ জানাও। কর্ণকুহর কোন তরুণাস্থির উদাহরণ? দেখি আমাকে কে জানায় এটা সবার আগে। কর্ণকুহর কোন তরুণাস্থির উদাহরণ? এটা আমাকে কে জানায় বাচ্চাদের মধ্যে? আমি একটু দেখতে চাই এটা। কর্ণকুহর কোন তরুণাস্থির উদাহরণ? কর্ণকুহর কোন তরুণাস্থির উদাহরণ?
টিটু বলছে আর কি হায়ালিন, ভেরি গুড, কর্ণকুহর হায়ালিন আর কি। এরপর ওহি বলছে স্বচ্ছ, রাবে বসে বলছে স্বচ্ছ বা হায়ালিন, হ্যাঁ স্বচ্ছ বা হায়ালিন, রাইট আনসার স্বচ্ছ বা হায়ালিন, হ্যাঁ এটা বললেই হবে আর কি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চলো, এটা স্বচ্ছ, কামরুন নাহার বলেছে স্বচ্ছ, এই তো হয়ে গেছে আর কি, আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা করে ফেলছি আর কি, তাই না? আচ্ছা চলো, আমরা এখন একটু ট্রাই করব কিছু জিনিস একটু রিক্যাপ করার জন্য, একদম মধ্যে প্রথমের দিকে চলে আসি আর কি আমরা। আসো, এখন আমরা একটু বই দেখাই, একটু দেখো বই থেকে আমরা একটু যাই গুরুত্বপূর্ণ জিনিসগুলো। দেখো এমসিকিউর জন্য আমি এটা তো তোমরা পাবাই, একটু দেখো মানুষের 30 বছর বয়সের কাছাকাছি অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, তাহলে এই যে দেখো 30 বছর বয়সে, যেমন এখন আমাদের বয়স 30-এর মতো হয়ে গেছে আর কি, তাহলে এটা হবে সবচেয়ে বেশি ঘনত্ব, আর চাইলেও ইয়ে করতে পারবো না। দেখো এখানে একটা কথা বলেছে, কঙ্কাল তন্ত্রে একটাকে নাম দিয়েছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল তন্ত্র, আগের বই ছিল না, বর্তমান বইয়ে রয়েছে আর কি। স্প্ল্যাঙ্কনিক বলতে তুমি মনে রাখবা শ্বাসকার্যের সাথে সম্পর্কিত, শ্বাসকার্যের সাথে সম্পর্কিত, শুধু ভাইয়ের কথাটা একটু মাথায় ঢুকে রাখো, তাহলে কি কি আসতে পারে? ল্যারিংসের তরুণাস্থি, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস। ল্যারিংস বলতে কি? ল্যারিংস বলতে হচ্ছে আমাদের যে শ্বাসনালী থাকতেছে না, কণ্ঠনালী, এইটা তো ল্যারিংস। এরপরে দেখো কি বলেছে, ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া হইতেছে কোনটা? এই যে এই অংশটুকু ট্র্যাকিয়া, নলের মতো, আর এইখান থেকে ট্র্যাকিয়া ভাগ হয়ে যায়, সেটা নাম হচ্ছে ব্রঙ্কাস। তাহলে স্প্ল্যাঙ্কনিক বলতেই শ্বসন তন্ত্রের সাথে যুক্ত। এখানে কাজ দেওয়া রয়েছে, কঙ্কাল তন্ত্রের শারীরবৃত্ত কিছু কাজ রয়েছে। সবচেয়ে বড় কাজ হচ্ছে আমরা জানি আমাদের অস্থিমজ্জা থাকে দুই ধরনের, একটাকে বলা হয় লাল অস্থিমজ্জা, আর একটাকে বলা হয় হলুদ বা পিত অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জা থেকে সকল ধরনের রক্ত উৎপাদন হয়, এবং কই কই থেকে হয় দেখো বলেছে, কোথায়? চ্যাপ্টাহার গুলন থেকে হয় মূলত। দেখো স্টারনাম চ্যাপ্টাহার, পাঁজর চ্যাপ্টাহার, কশেরুকা, করেটিকা, ফিমার, হিউমেরাসের মস্তকে অবস্থিত অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। বলো একসাথে, অস্থিমজ্জা থেকে প্রত্যেক সেকেন্ডে কত লক্ষ? 26 লক্ষ। রোগ প্রতিরোধ ক্ষমতা, অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র, হরমোনাল ক্রিয়া, গুরুত্বপূর্ণ একটা জিনিস। অস্টিও মানেই তো হাড়, তাই না? এখান থেকে একটা হরমোন আসে যেটা নাম হচ্ছে অস্টিওক্যালসিন। এই হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে, মনোযোগে এখানে দাও, সেটি হচ্ছে এটা চচদে কাজ করে, মানে রক্তের চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আমি এখানে ট্রিপল স্টার দিলাম, তাহলে বলো অস্টিওক্যালসিন চচের কাজ নিয়ন্ত্রণ করে। চ চ, তাহলে চ মানে কি? চিনি, এবং আরেকটা চ মানে কি বলতো? চর্বি, এটা ভুল করা যাবে না। এরপরে দেখো রাসায়নিক শক্তি, আমরা জানি রাসায়নিক শক্তি পাই ফ্যাট পুড়িয়ে, তাই না? চর্বি পুড়িয়ে। আমরা তো জানি যে অস্থিমজ্জা দুই ধরনের, একটা লাল আর একটা হচ্ছে হলুদ। এই হলুদ অস্থিমজ্জার একটা কোষ থাকে, যে কোষের নাম অ্যাডিপোজ টিস্যু, তোমরা জানো। পিত অস্থিমজ্জা, পিত মানে হলুদ অস্থিমজ্জায় প্রচুর পরিমাণে অ্যাডিপোজ টিস্যু থাকে। এই অ্যাডিপোজ টিস্যু হচ্ছে এক ধরনের ফ্যাট। আর আমরা কি জানি বলো? ফ্যাট পোড়াইলে আমরা কি পাই বলো তো? অনেক শক্তি পাই, অনেক কি পাই? শক্তি পাই। এরপরে অস্থি, কমলাস্থি ইত্যাদি বলা রয়েছে। লিগামেন্ট আর টেন্ডন, এই লিগামেন্ট আর টেন্ডন আর অস্থি সন্ধি মানে জয়েন্ট, এই যে এটা হচ্ছে এলবো জয়েন্ট। আমি তোমাদের এখানে দুটা জিনিস বলি, একটা লিগামেন্ট এবং আরেকটা হচ্ছে কি? টেন্ডন। আসো একটা জিনিস এটাকে খেয়াল করি আর কি, দেখো দেখো এইটাতে খেয়াল করে দেখো, এটা একটা হাড়, এটা একটা হাড়, রাইট? এই হাড়ের সাথে এই হাড়ের সাথে এই যে এই হাড়টা যে যুক্ত হয়েছে আর কি, এটাতে হাড়ে হাড়ে একটা যুক্ত হয় আর কি। ওকে, হাড়ের সাথে হাড়ের যে সংযোগ স্থল ঘটায়, হাড়ের সাথে হাড়ের সংযোগ স্থল, এটা কিন্তু ঘটায় মূলত লিগামেন্ট। আমি আবারও বললাম, হাড়ের সাথে হাড়ের সংযোগস্থল লিগামেন্ট। বলো আমার সাথে সাথে বলো, হাড়ের সাথে হাড়ের সংযোগস্থল কোনটা? লিগামেন্ট, লিগামেন্ট। তাহলে টেন্ডন কোনটা? যেটা টানা যায়, টেন্ডন মানে টানা যায়। তাহলে বলো তো টানা যায় কোনটা? হাড় টানা যায় নাকি মাংসপেশি টানা যায়? মাংসপেশি টানা যায়। যেমন এই যে দেখো, এটা বাইসেপস, সবাই তোমরা বাইসেপসে হাত দাও যারা যারা ক্লাসে দেখছো। দেওয়ার পরে হাতের এই যে এইখানে একটু শক্ত করো, এটাকে অ্যান্টিকিউবাটাল ফসা বলা হয়, এটা জানা দরকার নেই। দেখো তো এইখানে দড়ির মতো কিছু ফিল করবে, দেখো দড়ির মতো, এই যে বাইসেপস মাসেলটা এখানে দেখো দড়ির মতো শক্ত হয়ে গেছে আর কি। হয়ে যাওয়ার পরে এই রেডিয়াস আলনাতে যুক্ত হয়েছে। তাহলে বলো তো টেন্ডন কি করে? টেন্ডন টানা যায়, তার মানে কি টেন্ডন মাংস এবং হাড়ের মধ্যে সংযোগ ঘটায়। আর লিগামেন্ট কি করে? হাড়ে হাড়ে সংযোগ ঘটায়। লিগামেন্ট হাড়ে হাড়ে, আর টেন্ডন টানা যায় মানে মাংসপেশি এবং হাড়ের সংযোগ ঘটায় টেন্ডন। ওকে, মনে রেখো। চলো, কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগ, জন্মের সময় 300টি অস্থি থাকে, আর পরিণত বয়স হয়ে গেলে সেটা হচ্ছে 206টি। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল পড়া শেষ। অক্ষীয় কঙ্কাল 180টি, উপাঙ্গীয় কঙ্কাল কতটি? 126টি। এই ছকে আমি তোমাদের একটা 3 স্টার চিহ্ন দিচ্ছি, এটা তোমরা একটু ভালো করে পড়ে নিবা। ওকে, দেখো কি বলছে, অক্ষীয় কঙ্কাল 80টি অস্থি, উপাঙ্গীয় কঙ্কাল 126টি অস্থি। অক্ষীয় কঙ্কালের মধ্যে দেখো লেখা রয়েছে করটি, রাইট?
করোটি মানে টোটালি মুখমণ্ডল সহকারে মাথার যে অংশ সেটাকে বলা হচ্ছে করোটি। এবং এই করোটির মধ্যে দেখো করোটিকা, করোটিকা বলতে হয় শুধু মাথার খুলি। এরপরে দেখো মুখমণ্ডলে রয়েছে কতটি? 14টা। কর্নাস্থি মানে কান, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস বলে হাড় রয়েছে আমাদের, এখানে 3টা, এখানে 3টা, সবচেয়ে ছোট 3 3 6। এবং হাইওয়েড, হাইওয়েড থাকে গলায়, ইউ আকৃতির একটা হাড়, কোন আকৃতির? ইউ আকৃতির একটা হাড় থাকে হাইওয়েড গলায়, দেখা যায় না, খুবই ছোট, খুবই ছোট। এবারে দেখো মেরুদণ্ড, পরিণত বয়সে থাকে হচ্ছে 26টি, বাট বাচ্চাদের ক্ষেত্রে হবে কতটি বলতো? 33টি, তাই না? আচ্ছা, সার্ভাইকাল 7, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককিক্স পড়াইছি। বক্ষপিঞ্জর মানে এইদিকে 12টা পাঁজর, পরশুকা এইদিকে 12টা, 12 12 24, আর এখানে থাকে একটি স্টারনাম মানে 25 হয়ে গেল 25। চলো বক্ষ অস্থি চক্র, এই যে দেখো বক্ষ অস্থি চক্র মানে কি? এই যে এতটুকু অংশ, কাঁধ মানে কি? স্ক্যাপুলা পেছনে আর সামনে ক্ল্যাভিকল, তাহলে 2টা স্ক্যাপুলা 2টা ক্ল্যাভিকল। বাহু, বাহু মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। কি কি? এটা একটা কি রয়েছে বলো? একটা হিউমেরাস, এখানে রেডিয়াস এবং আলনা, এখানে কি? ওই যে কবজি, কার্পাল, 2 সারিতে 8টা। এরপরে দেখো মেটাটার্সাল, মেটাটার্সাল কোনটা? এই যে দেখো মেটাটার্সাল, এই যে এগুলান তো কবজির হাড়। এরপরে মেটাটার্সাল 1 2 3 4 5, মেটাটার্সাল 5টা। আর যে দেখো ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস 14টা। এই সব কিছু মিলে দেওয়া রয়েছে 60টা হাড়। শ্রোণীচক্র, শ্রোণীচক্র মানে হইতেছে যে হিপবন, মানে যেখানে কোমরে হাত দিই। এই হিপবন, একটা হিপবন, একটা হিপবনের 3টা অংশ। কি কি অংশ? দেখো এই যে পাখার মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে দেখো এই দিক থেকে দেখা যাবে পাখার মতো, এটা ইলিয়াম। এই যে ইলিয়াম, আমি হাত দিয়ে এটা নামাই, এটা হচ্ছে ইলিয়াম। এরপরে এটা হইতেছে ইসচিয়াম, এবং এটা হইতেছে পিউবিস। মজার জিনিস, তোমরা যারা বসে বসে ক্লাসটা করতেছো, তোমরা যেই জিনিসের উপরে বসে আছো, ওকে, যার যে হাড়ের উপরে বসে আছো, এই হাড়টা হইতেছে এই যে এইটা, বুঝছো? ইসচিয়ামের উপরে বসে আছো, চাপ দিতেছো ইসচিয়ামের উপরে, তাহলে পাখা বা ডানার মতো হচ্ছে ইলিয়াম, এই অংশটুকু ইসচিয়াম, এটা হচ্ছে পিউবিস, রাইট? এইখানে একটা ছিদ্র রয়েছে, দেখছো? এই ছিদ্র অ্যাসেটাবুলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিদ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ, গহ্বর। এই যে দেখো হেড অফ দ্য মানে ফিমার, ফিমারের মাথা যুক্ত হতেছে এই খালে, অ্যাসেটাবুলামে যুক্ত হচ্ছে। তাহলে দেখছো কত শক্তিশালী একটা জয়েন্ট এটা তৈরি করতেছে আমাদের। ওকে, বোঝা গেছে এটাতে? তাহলে এই যে দেখো এই হিপ বোনের অপর নামে হচ্ছে ইনোমিনেট বন, 2টা ইন টোটাল। এটা একটা হিপ বোন, ওই পাশে একটা হিপ বোন, আর প্রত্যেকটা হিপ বোনের 3টা করে অংশ থাকে। আর পাতে থাকে ফিমার, ফিমারের পরে থাকবে দেখবো প্যাটেলা। প্যাটেলাকে বলা হচ্ছে সিসাময়েড বন, একটু মনে রাখতে হবে আর কি। কি ময়েড বন? সিসাময়েড বন, সিসাময়েড বন। ওকে, এরপরে দেখো টিবিয়া একটা, ফিবুলা একটা। এরপরে টার্সাল, টার্সাল থাকে কিন্তু 7টা, নট 8টা, 7 7 14টা। ওকে, এরপর দেখো মেটাটার্সাল, মেটাটার্সাল হইতেছে এই পায়ে 5টা, ওই পায়ে 5টা, 10টা, আর ফ্যালাঞ্জেস তো 14টা 14টা 28টা, সেম জিনিস। তাহলে এখানে থাকবে 60টা। এই সব কিছু মিলে মূলত আমাদের হয়ে গেল 206টা হাড়, 206টা হাড়। ওকে, চলো এরপরে দিকে দেখি আমাদের কি বলছে আর কি। এই যে এখানে একটা কিছু কথা বলছে, এই জায়গাটার ক্ষেত্রে তুমি কয়েকটা জিনিস একটু মনে রাখো আর কি ভাইয়া। কয়েকটা জিনিসের মধ্যে এখানে একটু বললাম, এই যে দেখো ভোমার, ভোমারের সংখ্যা হইতেছে 1টা। এটা কিন্তু একটু আসে পরীক্ষাতে, এটা একটা বিজোড় হাড়। ভোমারের সংখ্যা কয়টা বলো তো? 1টা। ওকে, একটু মনে রাখবা। হাইওয়েট কি আকৃতির? নাইবোয়ে, ইউ আকৃতির, এটা একটু মনে রাখবা। বক্ষপিঞ্জর হইছে, বক্ষস্থি চক্র হইছে, পিউবিস বোন হইছে, ফ্যালাঞ্জেস হইছে। ক্লিয়ার এতটুকু জিনিস? এইখানে যে জিনিসটা রয়েছে স্ফেনয়েড, এই যে দেখো স্ফেনয়েড, স্ফেন মানে এটা হচ্ছে পাখা, এটা দেখতে হচ্ছে প্রজাপতির ডানার মতো, প্রজাপতির ডানা। বলো কিসের ডানা? প্রজাপতির ডানা। এখন একটা কথা আসি, দেখো স্ফেনয়েড অস্থি, স্ফেনয়েড অস্থিতে একটা গুরুত্বপূর্ণ জিনিস অবস্থান করে, সেটা হচ্ছে আমাদের প্রভুগ্রন্থি। আমাদের প্রভুগ্রন্থি ওই জায়গাটাতে বসে থাকে একটা অস্থির ভেতরে। সেই প্রভুগ্রন্থির নামটা কি বলতে পারো? পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি। তাহলে আমাকে একসাথে একটু বলো তো, পিটুইটারি গ্রন্থি কোন হাড়ে বসে থাকে? স্ফেনয়েড অস্থিতে। একসাথে বলো, কোন অস্থিতে? স্ফেনয়েড অস্থিতে। মনে থাকবে এটা, এটা স্ফেন মানে কি? পাখা, প্রজাপতির পাখার মতো দেখতে আর কি এটাতে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, মনে থাকবে। এরপরে দিকে চলে আসে, দেখো এখানে একটা ম্যান্ডিবলের কথা বলছি। ম্যান্ডিবল হইতেছে সিঙ্গেলে থাকে একটা। আচ্ছা, ম্যান্ডিবল কোনটা মুখমণ্ডলের? এই যে আমি যে কথা বলতেছি না, হ্যাঁ আমি যে কথা বলতেছি না, আমাদের এই যে করোটির, পুরাটা করোটির একমাত্র নরনশীল অস্থি, মানে যেটাকে আমি নাড়াচাড়া করতে পারি, হ্যাঁ ইত্যাদি, এটাই হচ্ছে সেই ম্যান্ডিবল। ম্যান্ডিবল কিন্তু একটা, 2টা না,
ওকে। আর উপরে যেটা থাকে মোস উত্তস, এটাতে ধরে রাখো এটা হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলার দুইটা খণ্ড, একদিকে একটা খণ্ড, এইখানে একটা দিকে খণ্ড। ক্লিয়ার এতটুকু? ম্যান্ডিবল, পুরা করটির একমাত্র নরনশীল অস্থি ম্যান্ডিবল। তুমি অন্য কোনো হাড়কে আর নড়াইতেই পারবা না আর কি, চাইলেও না, চাইলেও আর তুমি ইয়ে করতে পারবা না। চলো আমরা অনেক দূর পড়ে ফেলছি আর কি, আর একটু পড়ি, পরে দেখা দিয়ে। এই যে দেখো ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ছবি। চলো অক্ষীয় কঙ্কাল করটি, এটা পড়া হয়েছে করটিকার। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সুচার জয়েন্ট থাকে আর কি। দেখো এই যে মাথায় এই ধরনের এই ধরনের এই ধরনের মানে অপারেশন করার মতো চিহ্ন থাকে, একে বলা হয় সুচার জয়েন্ট। তাহলে মস্তিষ্কের মাথার হাড়ে থাকে সুচার জয়েন্ট। এরপরে দেখো অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থি দিয়ে একটা গহ্বর থাকে যার নাম ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়েই আমাদের মস্তিষ্কের যেই মূলত স্পাইনাল কর্ড, এটা নিচের দিকে চলে আসে। এই যে অক্সিপিটাল হাড়, এইটা অক্সিপিটাল হাড়, হাড়ে থাকবে একটা গহ্বর যার নাম ফোরামেন ম্যাগনাম। হয়েছে এই জায়গাটাতে? চলো এরপরে ম্যাক্সিলা, ল্যাক্রিমাল অস্থি ইত্যাদি বলা হয়েছে। আমাদের চলে আসো মেরুদণ্ড। মেরুদণ্ডে 33টা অনিয়তকার অস্থি থাকে এবং পরবর্তীতে হয়ে যায় কতটা বলো? বড় হয়ে গেলে হয়ে যায় 26টা। চলো এর মধ্যে আমাদের মেরুদণ্ডের একটা ভার্টিব্রাল কি কি অংশ থাকে? ভার্টিব্রাল অংশের মধ্যে যে দেখো থাকে ভার্টিব্রাল বডি বা যার অপর নাম সেন্ট্রাম। ওকে হয়েছে? এরপরে ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ থাকে। চলো এরপরে দেখো ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রাল ফোরামেন দিয়েই দেখো একটা জিনিস বের হয়ে যায়, সেটার নামটা কি দেখো? এই যে সুষুম্না কাণ্ড, মানে স্পাইনাল কর্ড ও রক্তনালী সুরক্ষিত থাকে। স্পাইনাস প্রসেস বা নিউরাল স্পাইন থাকে, যার অপর নাম ট্রান্সভার্স প্রসেস থাকে। আর্টিকুলার প্রসেস থাকে, যার অপর নাম জাইগোফাইসিস। বেশি কিছু দরকার নাই, বেশি কিছু দরকার নাই। চলো কশেরুকার প্রকারভেদ অলরেডি আমাদের পড়া শেষ, এইটা দেখো। ওকে অলরেডি আমাদের পড়া কমপ্লিট এইটাতে। বক্ষপিঞ্জর, স্টারনাম, স্টারনামে শেষ। ম্যানোব্রিয়াম, বডি এবং জিফয়েড প্রসেস স্টারনামের থাকে। এই যে দেখো এই অংশটুকু হইতেছে স্টারনাম। এরপরে দেখো পরশুকা, পরশুকার কয়েকটা অংশ থাকে, মানে বুকের হাড়ের এই যে দেখো কয়েকটা অংশ, অংশের মধ্যে একটা হচ্ছে ক্যাপিচুলাম। কি চুলাম? ক্যাপিচুলাম। এরপরে কি বলছে? টিউবারকল, অ্যাঙ্গেল, শ্যাফট এবং সবার শেষে দেখো কোস্টাল কার্টিলেজ। কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজটা হচ্ছে এই যে দেখো এতটুকু অংশ, যেটা কিনা স্বচ্ছ বা হায়ালিন। তাহলে কশেরুকার সাথে পরশুকার সাথে যেটা লেগে থাকে এই যে এতটুকু অংশ, মানে বুকের এখানে, এটা স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন। তাহলে এই অংশটুকুর এখানে থাকে মূলত ক্যাপিচুলাম। এখানে কি থাকে? ক্যাপিচুলাম থাকে। এরপরে দেখো এইখানে দেখো খাঁজ কাটা অংশ, নাম দিয়ে রয়েছে কি? টিউবারকল। এখানে দেখো অ্যাঙ্গেল হইছে, এই জন্য এটার নাম কি দিছে বলতো? অ্যাঙ্গেল। এরপরে দেখো এটা এইরকম একটা দণ্ড, যার নাম হইতেছে কি বলতো? শ্যাফট ইত্যাদি। আর সবার শেষে লেখাই রয়েছে তো এখানে বলো কোস্টাল কার্টিলেজ। বাট এখন কথাটা হচ্ছে প্রকৃত পরশুকা, অপ্রকৃত পরশুকা আর ভাসমান পরশুকা, এইটা দিয়ে একটু আমাদের ইম্পর্টেন্ট জিনিস একটু মনে রাখতে হবে আর কি। চলো আমরা একটু মনে রাখি এখানে আর কি এটাতে। ওকে দেখো যদি তোমাদের একটু ছবিটা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হইতো আর কি। আছে তো ছবি না এটাতে? আমি ছবিটা ডাউনলোড করতে পারি না আর কি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ছবিটা ডাউনলোড করতে পারলে খুবই ভালো হতো আর কি এটাতে। আচ্ছা দেখি তার আগের ছবিতে আমি পাই কিনা। এই যে এই ছবিটার দিকে একটু খেয়াল করে আর কি দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে এবং এইখানের দিকে খেয়াল করো, ভেতরের দিকে দেখো 11 এবং এই যে এখানে দেখো লেখা রয়েছে 12। মনে রাখবা যারা কিনা সরাসরি স্টারনামের সাথে যুক্ত হবে তারা হচ্ছে প্রকৃত পরশুকা। প্রকৃত পরশুকা 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত তারা সরাসরি স্টারনামের সাথে যুক্ত, এই জন্য তারা প্রকৃত পরশুকা। 8 9 10 এরা সরাসরি স্টারনামের সাথে যুক্ত না, এরা যুক্ত হয়েছে কার সাথে জানো? সাথের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে অপ্রকৃত পরশুকা। আর দেখো 11 এবং 12, ধরে রাখো এটা 11 এটা হইতেছে 12, এরা কারোর সাথে যুক্ত থাকে না, এরা ভেসে থাকে, এই জন্য এদেরকে বলা হয় ভাসমান পরশুকা। তাহলে চলো তো একটু আমি একটু দেখে ফেলি। তাহলে বলো তো আমাদের প্রকৃত পরশুকা প্রথম কয় জোড়া? 7 জোড়া। কেন? তারা সরাসরি যুক্ত থাকে। অপ্রকৃত পরশুকা কয়টা? 3টা। 8 9 10, 8 9 10। আর ভাসমান পরশুকা এরা কারোর সাথে যুক্ত থাকে না, 11 এবং 12, 11 এবং 12 সংখ্যায় 2 জোড়া। এটা কিন্তু এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ আর কি এটাতে। ওকে এরপরে দিকে দেখো উপাঙ্গের ইতালিক ক্লাভিকল দেওয়া রয়েছে।
ক্লাভিকল, ওকে, ইটালিক এফ অক্ষরের মতো। আচ্ছা, এর মধ্যে দেখো অ্যাক্রোমিয়াল প্রান্ত লাগবে না এটাতে। স্ক্যাপুলা, স্ক্যাপুলা মানেটা কি? এই যে দেখো এই হাড়, ওকে, এটা যেখানে আমরা বাহাবা দিই, এবং এই হাড়ের সাথে আমাদের এই যে হিউমেরাসটা লেগে আছে, দেখছো? তাহলে দেখো তো, এই যে আমাদের হিপ বোনের সাথে, হিপ বোনের যে একটা গহ্বর রয়েছে অ্যাসেটাবুলাম, এর সাথে যুক্ত আছে ফিমার। আর আমাদের স্ক্যাপুলা, স্ক্যাপুলার একটা গহ্বরের সাথে যুক্ত আছে হিউমেরাস। যে গহ্বরের সাথে যুক্ত আছে সেই গহ্বরের নাম হচ্ছে গ্লিনয়েড গহ্বর। গ্লিনয়েড গহ্বর। তাহলে বলো, স্ক্যাপুলাতে একটা গহ্বর থাকবে, এই যে এখানে, যেটার নাম কি গহ্বর? গ্লিনয়েড গহ্বর। এই যে দেখো গ্লিনয়েড গহ্বর, রাইট? এখানে মূলত হিউমেরাস লাগে। কে লাগে? হিউমেরাস লাগে, ভুল করা যাবে না। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে আসবো হিউমেরাস। একটু মাথার দিকে একটু মনোযোগ দাও। হিউমেরাস, যেখান থেকে ভুল হবে, হিউমেরাসকে যদি আমরা ধরে রাখো, হিউমেরাস যদিও এটা ফিমার, এই হিউমেরাস চিন্তা করো। হিউমেরাসের এরকম একটা গলা থাকে, নেক থাকে, নেক। একটাকে বলা হয় সার্জিক্যাল নেক, একটাকে বলা হয় অ্যানাটমিক্যাল নেক। বলো তো, সার্জারি আমরা কোথায় করি? আমরা মূলত সার্জারি করি যেখানে কাটা ফাটা রয়েছে। তাহলে মনে রাখবা, কোথায় বেশি পরিমাণে হিউমেরাস ফেটে যায়? সার্জিক্যাল নেকে। সার্জারি করতে হয় ওই জায়গায়, কারণ ওই জায়গায় ফেটে যায়। তাহলে দেখো, এখানে রয়েছে অ্যানাটমিক্যাল নেক, আরেকটাতে রয়েছে দেখো সার্জিক্যাল নেক, মানে সার্জিক্যাল গ্রিবা। এই সার্জিক্যাল গ্রিবাই আমাদের মূলত সচরাচর ফাটল ধরে। এটা একটু মাথায় রাখতে হবে, তাহলেই হবে। রেডিয়াস আলনা, এদের মূলত প্রসেস থাকে অলিক্রনন প্রসেস এবং করোনয়েড প্রসেস। সবার শেষে এটা কার্পাল অস্থি। কার্পাল অস্থি দেখো মূলত দুই সারিতে 4টি করে 8টি থাকে। শি লুকস সো প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। পড়া শেষ। মেটাকার্পাল পড়া শেষ, ফ্যালাঞ্জিসও পড়া শেষ। নিম্নাঙ্গের অস্থিসমূহ দেখো, এই যে এইখানে লেখা রয়েছে ইলিয়াম ইসচাম এবং পিউবিস। ইলিয়াম ইসচাম এবং কি বলতো? পিউবিস মিলে একটা নিতম্বাস্থি বা হিপ বন গঠন করে। এটা আমাদের পড়া কমপ্লিট। ইলিয়াম দেখতে কি? দেহ এবং ডানায় বিভক্ত হয়ে গেছে এটাতে। ওকে, এখন আসো যে জায়গাটাতে, সেটা হচ্ছে দেখো অ্যাসেটাবুলাম থাকে। কি থাকে বলতো? অ্যাসেটাবুলাম। এই যে গহ্বরের নাম হচ্ছে অ্যাসেটাবুলাম। এই গহ্বরটা তৈরি হয়েছে 3টে হাড়ের সংযোগস্থলে। ইলিয়াম ইসচাম এবং পিউবিসের সংযোগস্থল মিলে তৈরি হচ্ছে অ্যাসেটাবুলাম। আর এখানেই যুক্ত থাকে ফিমারের মস্তক। এই যে দেখো ফিমারের মস্তক যুক্ত থাকতেছে অ্যাসেটাবুলামে। মাথায় একটু রাখতে হবে, তাহলেই হবে। পুরুষ এবং স্ত্রীদের মধ্যে পার্থক্য এটা একটু দেখে নিবা। এখানে দেখো লেখা রয়েছে আইলিয়াম এবং ইলিয়াম। আইলিয়াম, ILIUM আর ILEUM, কোনটা কি? হ্যাঁ, মনে রাখবা, ই মানে ইট, ইট মানে খাওয়া। তাহলে ILEUM, ইট করবে। ইট মানে পরিপাকতন্ত্রের, মানে ক্ষুদ্রান্তের অংশ। আর বাকিটা তাহলে আমাদের ফিমারকে যে যুক্ত রাখে, মানে হিপবনের অংশ। ILEUM, ই মানে ইট, ইট মানে হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ, আর বাকিটা হিপবনের অংশ। তাহলে আমার মনে হয় বোঝা হয়ে গেছে। এরপরে দেখো লেখা রয়েছে কি? ফিমার। ফিমার হচ্ছে দেহের সবচেয়ে বড় হাড়, এটা আমরা জানি। এরপরে দেখো প্যাটেলা। প্যাটেলাকে লিখে দিয়েছি, এটা সিসাময়েড বোন, এটা আমরা জানি। টিবিয়া ফিবুলা, ওকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে লাইনটা, সেটা হচ্ছে এদের ম্যালিওলাস নামক একটা উঁচু অংশ থাকে। এটা খুবই আসে পরীক্ষাতে। তাহলে বলো, ম্যালিওলাস কার থাকে? টিবিয়া এবং ফিবুলার। আমার সাথে সাথে বলো, কার থাকে? টিবিয়া এবং ফিবুলার থাকে ম্যালিওলাস। টিবিয়া এবং ফিবুলার কি থাকে বলো তো? ম্যালিওলাস থাকে। যেমন এই যে দেখো ফিবুলা, ফিবুলারও ম্যালিওলাস থাকবে। বাট একটা প্রশ্ন দারুণ আসে, এটাকে বলা হচ্ছে যষ্ঠির মতো, মানে অন্ধের লাঠি। কারণ এই যে যেটা ফিবুলা, ফিবুলাটা হচ্ছে একদম টোটালি কলমের মতো সহজ সোজা লাঠির মতো। এটা দ্বারা অন্ধ যেরকম লাঠিতে হেঁটে হেঁটে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে যষ্ঠির মতো, যষ্ঠির লাঠি, মানে অন্ধের লাঠির মতো বলা হচ্ছে। তারপরে দেখো টার্সাল অস্থি, না পড়লে চলবে। 7টি থাকে। কি কি? ট্যালাস। ট্যালাস মানে ওই যে হিল, যেটাতে আমরা মাটিতে হিট করি, হিল এটাকে। ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং কুনিফর্ম হচ্ছে 3টি। কুনিফর্ম কয়টি? 3টি। ওকে, এরপরে মেটাটার্সাল। মেটাটার্সাল সেম জিনিস। ফ্যালাঞ্জিয়াসও মূলত একই জিনিস, হাতের মতোই আর কি এটাতে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি বইয়ের অনেক অংশটা দেখে ফেলছি, অনেক অংশটা দেখে ফেলছি। চলো এখন এরপর আমরা একটু MCQ এর সলভের দিকে যাই। একটু চলো যাই সলভের দিকে, দেখি। চলো, প্রাপ্তবয়স্ক মানুষের হিপবোন গঠনকারী উৎস হলো কোনটা? অলরেডি পড়ানো শেষ। উত্তরটা দাও দেখি আমাকে, আমি একটু বসে থাকি, আর পারতেছি না। বলো, উত্তর দাও ভাই, গিভ মি দ্য আনসার। এগারোর উত্তর হচ্ছে ডি, পিউবিস ইসচিয়াম ইলিয়াম। আচ্ছা ঠিক আছে, গুড। ওকে, 11-এর উত্তর কি দেখি? T2,
পৌরশ্রয় দিয়েছে 11 ডি, ওহি দিয়েছে 11 ডি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ 11 ডি হবে উত্তর এটা। শিমু নাহার 11 ডি রাইট। তাহলে পিউবিস, ইলিয়াম ইসচিয়াম পিউবিস, এর মধ্যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস, ইলিয়ামটা হইতেছে কিসের মতো বলো তো বাবা? ইলিয়ামটা হইতেছে মূলত ডানার মতো, পাখার মতো, তাই না? আর তোমরা আমরা যেখানে বসে আছি, যে হাড়ের উপরে মানে ভর দিয়ে বসে আছি আর কি, টেবিল চেয়ার বা বিছানাতে, সেটা হচ্ছে ইসচিয়াম। আর পিউবিস তো পিউবিস সিম্ফাইসিস এটা গঠন করে। 11 ডি, হ্যাঁ 11-এর উত্তর হবে ডি। অরিজিৎ বিশ্বাস 11-এর উত্তর ডি। 11-এর উত্তর ডি। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই, চলো 12 নাম্বারের দিকে যাই। 12 নাম্বার কি বলছে আর কি? আচ্ছা, দীর্ঘ যষ্টির মতো দেখতে কোনটা? অলরেডি পড়ানো শেষ। অন্ধের লাঠির মতো কোনটা বলো, উত্তরটা দাও। টিবিয়া, ফিবুলা, ফিমার নাকি হিউমেরাস? একদম সোজা, মানে সোজা একটা লাঠির মতো, তাহলে এটা হবে রাইট অ্যান্সার কোনটা? ফিবুলা, ফিবুলা। এবং টিবিয়া বলো ফিবুলা বলো, তাদের দুইটারই একটা প্রসেস থাকে যার নাম হচ্ছে ম্যালিওলাস প্রসেস, ম্যালিওলাস প্রসেস। এটা কিন্তু ভুল করা যাবে না, এটা টিবিয়ারও থাকবে, এটা ফিবুলারও থাকবে। ওকে, টিবিয়ারও থাকবে, ফিবুলারও থাকবে এটা। বারো, হ্যাঁ 12-এর উত্তর বি হবে, 12-এর উত্তর বি। চলো 13 নাম্বারের দিকে যাই। কি বলছে? ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? দেখো পড়ানো শেষ। কোথায় আটকানো থাকে বলো তো? এই যে দেখো, এই যে আমাদের হিব্বন, হিব্বনের এই গহ্বরটাতে আটকানো থাকে। এটা না কিন্তু, এই যে এটাতে আটকানো থাকে। এটার নামটা কি বলো? এটার নামটা হচ্ছে কি বলো? এটার নাম অ্যাসেটাবুলাম, গ্লেনয়েড গহ্বর, অবটুরেটর ফোরামেন, নাকি ইন্টারকন্ডাইলার নচ? না, এটা হবে না। গ্লিনয়েড গহ্বর কই থাকে? হাতে থাকে, এটাও হবে না। অবটুরেটর ফোরামেন, অবটুরেটর ফোরামেন কোনটা? অবটুরেটর ফোরামেনটা হইতেছে এই যে দেখো, ফোরামেন মানে ছিদ্র, এই যে এটা হচ্ছে অবটুরেটর ফোরামেন, এইটা অবটুরেটর ফোরামেন, এই ভেতর দিয়ে চলে গেল আর কি, তাই না? আর এখানে যে গহ্বর, এই গহ্বরটা হচ্ছে অ্যাসেটাবুলাম, তাহলে এটা রাইট অ্যান্সার হবে অ্যাসেটাবুলাম। রাইট অ্যান্সার কোনটা? এটা হবে অ্যাসেটাবুলাম। ওকে, 13-এর উত্তর বি। ভেরি গুড, যারা যারা দিচ্ছে ভেরি গুড। 13। চলো 14 নাম্বারের দিকে চলে যাই। দেখো, অস্থির আবরণীর নাম কি? এখন আমরা একটু অস্থি নিয়ে পড়াশোনা করবো আর কি। অস্থি নিয়ে পড়াশোনা করলে তোমরা সবাই উত্তর দিবা। অস্থি এবং তরুণাস্থি। অস্থির আবরণীর নাম হচ্ছে পেরি অস্টিয়, মানে হচ্ছে অস্থি, পেরি অস্টিয়াম, পেরি অস্টিয়াম, পেরি অস্টিয়াম মানে অস্থির আবরণ। আর যদি বলা হয় তরুণাস্থি, তরুণাস্থি, তাহলে তরুণাস্থি মানেটা কি বলতো? কন্ড্রিন। তাহলে পেরি মানে চারিদিকে, তাহলে পেরি কন্ড্রিয়াম, পেরি কন্ড্রিয়াম। তাহলে পেরিকন্ড্রিয়াম এটা হবে মূলত আমাদের কিসের? এটা হবে মূলত আমাদের তরুণাস্থির যে আবরণ সেটার। ওকে, পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম কি জিনিস? পেরিটোনিয়াম থাকে সিলমে, গতদিন পড়াইছি যারা ত্রিস্তরী তাদের, মানে এটা হবে না, পেরিটোনিয়াম হবে না। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডে থাকে, হবে না। পেরিকন্ড্রিয়াম এটা তরুণাস্থিতে থাকে, হবে না। তাহলে হবে কোনটা? পেরিঅস্টিয়াম। তাহলে এটার রাইট অ্যান্সার হবে কোনটা? 14-এর গ, 14-এর সি। ভেরি গুড, 14-এর সি। চলো এরপরের দিকে আমরা চলে যাই আর কি। দেখো একটা ব্যাখ্যা দেওয়া রয়েছে, এই ব্যাখ্যাগুলো তোমরা একটু পড়ে নিও আর কি। ওকে, দেওয়া রয়েছে যেমন এখানে মেসোরকিয়াম, মেসোকিয়াম হচ্ছে শুক্রাশয়ের আবরণী আর কি। ওকে, শুক্রাশয়ের আবরণী এটা কোনটার? কার? এটা হচ্ছে যে রুই মাছের যে শুক্রাশয় থাকে না, মেসোরকিয়াম ওইটার আবরণ। আর মেসোভেরিয়াম এটা হচ্ছে রুই মাছের ডিম্বাশয়ের আবরণী আর কি। ক্যাপসুল কিডনির আবরণী। এরপরে পেরিকন্ড্রিয়াম, মেনিনজাস, মেনিনজাস তো হইতেছে এই তো মস্তিষ্কের বা ব্রেনের আবরণী, যেটাতে বলি না কেন। চলো, অস্থির মাতৃকায় কোন কোষ থাকে? অস্থির মাতৃকায় বলতে অস্থির যেই মূলত সাইটোপ্লাজম থাকে সেখানে কোনটা থাকে আর কি বলতো? অস্থির মাতৃকায় 4 ধরনের কোষ থাকে আর কি। ওকে, অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। তাহলে কয় ধরনের কোষ থাকে? 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ। 4 ধরনের কোষের মধ্যে কি কি কোষ রয়েছে? 4 ধরনের কোষের মধ্যে 1 নাম্বার হচ্ছে অস্টিওপ্রোজেনিটর, অস্টিওপ্রোজেনিটর, রাইট, অস্টিওপ্রোজেনিটর। 2 নাম্বারটা হচ্ছে অস্টিওব্লাস্ট, ব্লাস্ট মানেই বিভাজন হয় যেটা। 3 নাম্বার অস্টিওক্লাস্ট। ওকে, আর 4 নাম্বার অস্টিওসাইট, সাইট মানে পরিণত কোষ, যেটা আর কখনো বিভাজিত হয় না।
রাইট? এই যে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, এর মধ্যে একটা জায়গাতে আমি একটু স্টার চিহ্ন দিলাম, সেটা হচ্ছে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট কেন স্টার চিহ্ন দিলাম জানো? এটা নিজে নিজের অস্থিকে মাঝে মধ্যে নষ্ট করে দেয়। তাহলে যদি কখনো বলা হয় অস্থিকে নষ্ট করে কোন কোষটি? অস্টিওক্লাস্ট। আবারও বলো, অস্থিকে নষ্ট করে কোন কোষটি? অস্টিওক্লাস্ট। আমার সাথে সাথে বলো, কোন কোষ? অস্টিওক্লাস্ট। রাইট অ্যান্সার তো এইটাই, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট। চলো 15, 16 নম্বরে যাই। নিম্নের কোন অস্থিতে হ্যাবারসিয়ান তন্ত্র থাকে? হ্যাবারসিয়ান তন্ত্র নিয়ে অনেক কিছু পড়ানোর আছে আর কি, তোমাদের পড়াবো। হ্যাবারসিয়ান তন্ত্র বলতে মনে রাখবা, হ্যাবারসিয়ান থাকে মূলত যারা মূলত নিরেট অস্থি, মানে বড় বড় এবং শক্ত অস্থি, যেমন ফিমার, তারপর হিউমেরাস ইত্যাদি বড় বড় জায়গায়। ওকে, তাহলে বলো হ্যাবারসিয়ান তন্ত্র থাকে কার? দেখো ফ্রন্টাল অস্থি, মানে এই যে দেখো কপালের অস্থি, এটা চ্যাপ্টা অস্থি, এটা থাকবে না। অক্সিপিটাল, এটাও মাথার চ্যাপ্টা অস্থি, থাকবে না। প্যারাইটাল, এটাও মাথার এই যে দিকের পাশের অস্থি, থাকবে না। তাহলে একমাত্র থাকবে ফিমার বা হিউমেরাসে মূলত থাকে হ্যাবারসিয়ান তন্ত্র। হ্যাবারসিয়ান তন্ত্র। চলো আমরা হ্যাবারসিয়ান তন্ত্র নিয়ে একটু পড়াশোনা করি। 16 উত্তর গ, টিটু উত্তর দিয়েছে 16 গ। হ্যাঁ, 16 উত্তর হচ্ছে গ। চলো আমরা একটু পড়াশোনা করি এখন হ্যাবারসিয়ান তন্ত্র নিয়ে। চলো অস্থি এবং তরুণাস্থি নিয়ে একটু কথা বলি আর কি। ফার্স্ট অফ অল দেখো অস্থির যে কথাটা বলা হয়েছে, অস্থির ক্ষেত্রে দেখো আবরণকে বলা হয়েছে পেরিঅস্টিয়াম। এদের মাতৃকায় জৈব পদার্থ থাকবে 40 আর অজৈব থাকবে হচ্ছে 60 ভাগ। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, এদের মাতৃকায় 4 ধরনের কোষ থাকে, পড়ানো শেষ। অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এর মধ্যে অস্টিওক্লাস্ট কি করে দেয় বলতো? নিজেই নিজেকে নষ্ট করে দিতে পারে। নিজেকে কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। চলো, 2 ধরনের রয়েছে, একটা হচ্ছে নিরেট অস্থি, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আমাদের বডিতে বেশিরভাগই হচ্ছে 80% হচ্ছে মূলত নিরেট অস্থি, মাথায় রাখো। এর মধ্যে কিছু কিছু কথা বলেছে দেখো, ল্যামেলি, এরপরে বলেছে হ্যাবারসিয়ান নালী, হ্যাবারসিয়ান তন্ত্র, যার অপর নাম অস্টিয়ন, এরপরে বলেছে ল্যাকুনা, এরপরে বলেছে ক্যানালিকুলি, এরপরে বলেছে কি ভকম্যানস ক্যানেল ইত্যাদি। এবং দেখো অস্থিমজ্জা থাকে একটা লাল এবং আমরা জানি আর একটা হলুদ। আর এই যে মূলত হ্যাবারসিয়ান তন্ত্র কাদের থাকে? যারা মূলত শক্তিশালী, মোটা হাড়, হিউমেরাস, রেডিয়াস আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা ইত্যাদিতে। নিরেট হাড়ে হিউমেরাস, রেডিয়াস আলনা, ফিমার, টিবিয়া এবং ফিবুলাতে থাকে। চলো একটা জিনিসের দিকে একটু তোমাদের একটু দেখায় আর কি জিনিসটা আর কি। চলো আমরা একটু ফিরে যাই আমাদের একটা নোটের দিকে, একটু চিন্তা করি আর কি এটাতে। হ্যাবারসিয়ান তন্ত্রের এই জায়গাতে একটু খেয়াল করি আর কি। দেখো কি কি বলা হয়েছে আর কি এটাতে, যে যে বললো আমরা একটু চিন্তা করি। প্রথমে আমরা কেমিস্ট্রির মতো একটা অরবিট ড্র করলাম, ধরে রাখো অরবিট ড্র করা হলো, এরকম একটা অরবিট, রাইট? এই অরবিটের নামগুলো হচ্ছে ল্যামেলি। এই অরবিটের নামগুলো হচ্ছে কি? ল্যামেলি। এদের সংখ্যা থাকে 5 থেকে 15টি স্তর। ল্যামেলির সংখ্যা থাকে 5 থেকে 15টি স্তর। এই স্তরের মাঝখানে কিছু কোষ থাকে, এই ধরনের কিছু কোষ থাকে, এরকম কিছু কোষ থাকবে। ওকে, কোষ দিলাম। কোষ দিচ্ছি। এই কোষগুলোর নাম হচ্ছে ল্যাকুনা। ল্যাকুনা কোষ। এই ল্যাকুনা থেকে কিছু কিছু তন্তু বের হয়, বুঝছো? একটার সাথে আর একটা সম্পর্ক রক্ষা হয়, এক স্তরের সাথে আর এক স্তরের সম্পর্ক রক্ষা হয়, কিছু তন্তু বের হয়। এই যে তন্তুর মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এদের নামগুলো হচ্ছে ক্যানালিকুলি। ক্যানালিকুলি। আচ্ছা, গেল ক্যানালিকুলি। এখন এই ক্যানালিকুলি যা কিছু বলি, এদের সেন্ট্রাল একটা পয়েন্ট থাকে। এই সেন্ট্রাল পয়েন্টে এই যে দেখো একটা লাল, ওকে, তারপর ধরে রাখো একটা দিলাম হলুদ, ও শিট কোথায় গেল, একটা দিলাম হচ্ছে হলুদ, ওকে, আর ধরে রাখো আর একটা দিলাম হচ্ছে নীল। সরি, মনে হয় একটু মশা পড়ে ঝামেলা হয়ে যাচ্ছে এটাতে। আর একটা দিলাম হচ্ছে নীল। তাহলে এই যে দেখো একটা সেন্ট্রাল পয়েন্ট, এই সেন্ট্রাল পয়েন্টের নামটাই হইতেছে
কি বলতো? হ্যাভার্সিয়ান নালী। তাহলে এই যে পয়েন্ট একটা নালী, এটার নাম হচ্ছে হ্যাভার্সিয়ান নালী। কি নালী? হ্যাভার্সিয়ান নালী। আরে ভাই মশা জানা ভাই, দুষ্ট মশা। হ্যাভার্সিয়ান নালী, রাইট? এই হ্যাভার্সিয়ান নালীতে দেখো তুমি তিনটা জিনিস পাবা। যেটা লাল মানে ধমনী, যেটা হলুদ মানে এটা স্নায়ু, আর যেটা নীল সেটা হচ্ছে শিরা। তাহলে ধমনী পাবো, শিরা পাবো এবং স্নায়ু পাবো। তাহলে হ্যাভার্সিয়ান নালীও পেয়ে গেলাম আমরা মাঝখানে। এখন হয় কি জানো, পাশাপাশি যদি এখন দুইটা নালী থাকে, চলো একটু চিত্রের দিকে তাকাই। পাশাপাশি যদি এখন দুইটা তুমি নালী পাও, ধরে রাখো এটা একটা হ্যাভার্সিয়ান নালী, ওকে, এটা একটা ধরে রাখো হ্যাভার্সিয়ান নালী, ধরে রাখি আর কি, এটা একটা হ্যাভার্সিয়ান নালী, এটা একটা হ্যাভার্সিয়ান নালী। এই দুটা মাঝখানে যুক্ত করে দিল যে অংশটুকু, এই অংশটুকুর নামে হচ্ছে ভকম্যানস ক্যানেল। এই অংশটুকুর নামটাই কি বলতো? ভকম্যানস ক্যানেল। তাহলে ভকম্যানস ক্যানেল কাকে যুক্ত করে? দুইটা হ্যাভার্সিয়ান নালীকে যুক্ত করে। আর এই যে সামগ্রিক যা কিছু পড়ালাম সবকিছু মিলেই মূলত হ্যাভার্সিয়ান তন্ত্র। হ্যাভার্সিয়ান তন্ত্র মনে থাকবে এটা? বলো এটা কি ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্টসে একটু জানাও তো। এটা কি তোমরা ক্লিয়ার? আমাকে একটু জানাও না বাবা প্লিজ, একটু আমাকে বলো। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ওহি বলেছে ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, তাহলে গেল আর কি, এটাতে আমাদের ক্লিয়ার, বাচ্চারা ক্লিয়ার হয়েছে আর কি। আসো এরপর স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি থাকে মূলত 20% এবং এদেরকে বলা হচ্ছে ক্যানসেলাস বা ট্র্যাবেকুলার। ট্র্যাবেকুলি মানে হইতেছে এরকম খুব 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 থাকে, ওকে। অবশ্যই যেহেতু স্পঞ্জ মানে স্পঞ্জের মতো খুব খুব থাকবে আর কি। এবং এদের ক্ষেত্রে দেখো ট্র্যাবেকুলার সময়ের মধ্যবর্তী স্থানে লোহিত অস্থিমজ্জা থাকে। কি থাকে? লোহিত অস্থিমজ্জা থাকে। অস্থি আবরণ পেরিওস্টামে, রক্ত না, অস্থির আবরণ তো পেরিওস্টামে, এটা আমরা জানি। এটা এখন এরা মূলত থাকে কোথায়? স্পঞ্জি অস্থি মানে দেখবা আমাদের বডিতে চ্যাপ্টা অস্থি। চ্যাপ্টা অস্থি কি? আমাদের মস্তিষ্কের মানে টিকার যা যা রয়েছে সবই চ্যাপ্টা অস্থি। ফ্রন্টাল, প্যারাইটাল, কানের এখানে টেম্পোরাল, পেছনে অক্সিপিটাল, ওকে, সবই হইতেছে আমাদের চ্যাপ্টা অস্থি। এরপরে স্টার্নাম চ্যাপ্টা, বুকের যে পরশুকা এগুলাও চ্যাপ্টা। তাহলে সকল চ্যাপ্টা অস্থির, যেমন স্তন্যপায়ীদের করটিকা, চাপাহাড়, বড় অস্থির অগ্রপ্রান্ত, পাখিদের সকল অস্থি স্পঞ্জি অস্থি, শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি প্রকৃতির। পরবর্তীতে সেটা হয়তো নিরেট হয়ে যায় আর কি। চলো এখানে কিছু চাপা অস্থির নাম দেওয়া রয়েছে, মানে স্পঞ্জি অস্থি, স্ক্যাপুলা, পরশুকা, স্টার্নাম, করটিকার, প্যারাটাল অস্থি, পুরোটা। অনিয়ত অস্থি, এটা একটু আসে পরীক্ষাতে, এটা হচ্ছে কশেরুকা। কেন? কারণ সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার এই এক একটা অঞ্চলে কশেরুকা দেখতে এক এক রকম, এই জন্য এদেরকে বলা হয় অনিয়ত। বায়ুপূর্ণ মানে নিউম্যাটিক অস্থি। বায়ুপূর্ণ বলতে আমাদের যেখানে সর্দি লাগে কোথায় বলো তো? সাইনোসাইটিস হয় কোথায়? এই যে ফ্রন্টাল বনে, ওকে, স্ফেনয়েড এবং এথময়েড বনে, এবং এখানে দেখো ম্যাক্সিলারি বনে আর কি, মানে এই জায়গায় বাতাস রয়েছে। তাহলে ফ্রন্টাল, স্ফেনয়েড, এথময়েড এবং ম্যাক্সিলা এই বনগুলান হইতেছে মূলত বায়ুপূর্ণ। নেটস্থি স্পঞ্জি অস্থির মধ্যে পার্থক্য দেখে নিবা। হ্যাভার্সিয়ান তন্ত্র নেটস্থিতে থাকবে, স্পঞ্জি অস্থিতে থাকবে ট্র্যাবেকুলি। ট্র্যাবেকুলি মানে ছোট ছোট ওই ছিদ্রের মতো। চলে আসি শারীরবৃত্ত কাজ, অলরেডি পড়ানো হয়েছে এই জায়গাটাতে, এগুলো আমরা দেখছি আর কি। হলুদ অস্থিমজ্জার এটি হলো হরমোনাল, ওই যে অস্টিওক্যালসিন, এটা চিনি এবং চর্বি। ওই চিনি মানে চিনির বদলে এখানে দিয়েছে গ্লুকোজ, আর এখানে তো চর্বি। তাহলে অস্টিওক্যালসিন দুইটা জিনিসকে নিয়ন্ত্রণ করে, চিনি এবং চর্বি। চিনির বদলে গ্লুকোজ দিছে তারা, প্রবলেম নাই আর কি। চলে আসার পরে দেখো তরুণাস্থি বা কোমলাস্থির কথা বলছে আর কি। চলো তরুণাস্থি বা কি অস্থির কথা বলছে? কমলাস্থির কথা বলা হয়েছে, তাই না? তরুণাস্থি বা কমলাস্থি। আচ্ছা, আমরা তরুণাস্থি বা কমলাস্থির এটা তো পড়ছি, বাট এর মধ্যে দুই একটা জিনিসের দিকে একটু খেয়াল করি আর কি। দেখো সেটা হচ্ছে যে আমাদের এখানে লেখা রয়েছে কি, যে কোষ থাকে মাত্র দুইটা, একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট আর একটা হচ্ছে কন্ড্রোসাইট, বাট অস্থিতে ছিল কিন্তু চারটা।
প্রোজেনিটর সেল অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এদের রয়েছে দুইটা, কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট। ওকে, এদের যে আবরণ তার নাম হচ্ছে মূলত পেরিকন্ড্রিয়াম। এবং এবং এই তরুণাস্থিতে কিছু সুতা থাকে এবং সেই সুতা, মেইন সুতাটা হচ্ছে কোলাজেন টাইপের সুতা। কোন টাইপের সুতা বলো? কোলাজেন টাইপের সুতা। ওকে, আর এইখানে দেহের সবচেয়ে শক্তিশালী একটা তরুণাস্থি রয়েছে যার নাম ফাইব্রোকার্টিলেজ। এটা একটু মনে রাখো। তাহলে বলো, সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থির নামটা কি? ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ, এটা একটু মাথায় রেখো। তরুণাস্থির প্রকারভেদ পড়া শেষ। অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্যটা তো দেখছো। এই জায়গায় একটা জিনিস দেখা দিলাম, অ্যাক্সিস মানে আমাদের সার্ভাইকাল কশেরুকার 2 নাম্বার। 1 নাম্বারের নাম কিন্তু অ্যাটলাস, যেটা একদম সবার উপরে থাকে। দেখো অ্যাটলাস, এটা হচ্ছে প্রথম সার্ভাইকাল কশেরুকা। অ্যাটলাস দেখতে আংটির মতো, এটা একটু মনে রাখো। দেখছো আংটির মতো রিং, রিং পরানো যায়। 2 নাম্বারটাকে বলা হয় অ্যাক্সিস। কেন অ্যাক্সিস? এই যে দেখো আমি হ্যাঁ, এটা হচ্ছে না, এটা হচ্ছে হ্যাঁ, এই যে মুভমেন্ট করতেছি এটা হচ্ছে অ্যাক্সিসের কারণে হচ্ছে আর কি। ওকে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাক্সিস বলছে। দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, এর একটা প্রসেস থাকে, এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে ওডোনটয়েড প্রসেস বেশ আসে পরীক্ষাতে। তাহলে বলো, ওডোনটয়েড প্রসেস কার থাকে? অ্যাক্সিসের থাকে। আমার সাথে একটু মুখস্থ করতে হবে। বলো, ওডোনটয়েড প্রসেস কার থাকে? অ্যাক্সিসের থাকে। আবার বলো, ওডোনটয়েড প্রসেস কার থাকে? অ্যাক্সিসের থাকে। ওকে, মাথা যেন থাকে এটাতে। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো ডেল্টয়েড রিজ, রিজ মানে হচ্ছে খাঁজ। ডেল্টয়েড রিজ থাকে হিউমেরাসে। এত কিছু বোঝার দরকার নাই। ডেল্টয়েড রিজে মূলত একটা মাসেল যুক্ত হয়, সেটা হচ্ছে এই যে বাইসেপস মাসেলটা ডেল্টয়েড রিজে এসে, সরি ডেল্টয়েড মাসেলটা, ডেল্টয়েড মাসেলটা এই ডেল্টয়েড রিজ মানে হিউমেরাসের ডেল্টয়েড রিজে এসে যুক্ত হয় আর কি। এখানে লাগতেছে না, আমরা চলে আসবো ওই যে পেশি টিস্যুর কাজের মধ্যে আর কি। এই দিকে আমরা একটু দেখব। আচ্ছা, এখন তো দেখবো, বাট দেখার আগে আমরা আবার একটু চলো এমসিকিউ সলভ করি। চলো 17 নাম্বার, নিচের কোনটি মৃত অস্থি? নিচের কোনটি মৃত অস্থি? চলো দেখি এটা কি বলা হয়। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, কন্ড্রোসাইট আর অস্টিওক্লাস্ট। বলো তো মৃত অস্থি কোনটা? মৃত অস্থি বলতে যেটা আর কাজ করে না, ওর কাজ করার ক্ষমতা শেষ, বড় হয়ে গেছে যে এইটা। উত্তর কে দেয় এটা? দেখি আমি একটু, এই উত্তরটা আমি একটু দেখতে চাচ্ছি আর কি, কে উত্তর দেয় এইটা। দেখো রাইট অ্যান্সার অস্টিওসাইট। কেন অস্টিওসাইট? আমি তোমাদের আগেই বলছি, যেটা পরিণত কোষ, পরিণত কোষ, পরিণত কোষ তো ওইটা মরে গেছে না, ওইটার দ্বারা তার বিভাজন হবে না। অনেকে অস্টিওক্লাস্ট দিচ্ছ, অস্টিওক্লাস্ট হবে না। অস্টিওক্লাস্ট দেখো মৃত না, ও নিজের কোষটাকে নষ্ট করে ফেলে, নিজেকে নষ্ট করে ফেলে। সে দুষ্টু, নিজে নষ্ট হয়ে যায় এবং অন্যকেও নষ্ট করে। দুষ্টু বলা পান অস্টিওক্লাস্ট। হাড় ক্ষয় করে অস্টিওক্লাস্ট, কিন্তু মৃত না। অস্টিওসাইট মানে, সাইট মানে পরিণত কোষ, যেটা পরিণত হয়ে গিয়েছে সেটা তো আর কোনো কাজে করবে না। অস্টিওক্লাস্ট ডি না বাবা, বি উত্তর হবে। চলো এরপরের দিকে যাই আর কি আমরা। চলো কি বলছে, কোন তরুণাস্থির ম্যাট্রিক্সে ক্যালসিয়াম কার্বনেট প্রচুর পরিমাণে থাকে? এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম। বলো ক্যালসিয়াম থাকতেছিল কোথায়? ওই যে তরুণাস্থির স্বচ্ছ পিত্তন্তময়, শ্বেততন্তুময় নাকি চুনময়? ক্যালসিয়াম কার্বনেট মানে কি বলো? চুন। তাহলে রাইট অ্যান্সার হবে কি? 18 এর উত্তর কি হবে বলো? 18 এর উত্তর হবে 4। সবাই জানি আর কি, এটা আমরা পারবা তোমরা। 18 এর উত্তর হচ্ছে 4। চলো 19 নম্বরে যাই। কোনটি হায়ালিন তরুণাস্থি? হায়ালিন মানে হচ্ছে স্বচ্ছ। ওকে, আর স্বচ্ছ মানেটা কি? আমাদের শ্বাসনালীর সাথে যুক্ত, শ্বাসনালীর সাথে কি যুক্ত। ওকে, তাহলে চলো তো ইউস্টেশন নালী, ই ট্রিপলি তো পিত্তন্তময়, তাই না? মানে এটা হবে না। আলজিওব্বা মানে এপিগ্লোটিস, ই এপিগ্লোটিস, ই দ্বারা, মানে এটাও কি হবে না। এরপরে দেখো শ্বাসনালী এর বহিকর্ণ রয়েছে। বহিকর্ণ মানে কি? এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার মানে বহিকর্ণ, এটাও হবে না। তাহলে শ্বাস নালীর সাথে সংযুক্ত মানে নাকের সাথে, শ্বসনের সাথে, ট্র্যাকিয়ার সাথে সংযুক্ত কে বলতো? স্বচ্ছ বা হায়ালিন। তাহলে একমাত্র উত্তর হচ্ছে কি? শ্বাসনালী। তাহলে আমাদের 19 এর উত্তর, 19 এর উত্তর হচ্ছে বি।
19-এর উত্তর বি। বি। চলো 20-এর দিকে যাই। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? একটু আগে আমি দেখাইলাম। শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে বলো? স্বচ্ছ, স্থিতিস্থাপক, শ্বেততন্তুময় নাকি চুনময়? যেটা স্থিতিস্থাপক তার অপর নাম হচ্ছে পিত্ততন্তুময়। আবারও লিখে দিলাম পিত্ততন্তুময়। পিত মানে হইতেছে হলুদ, যেখানে থাকে হচ্ছে ট্রিপলি। ট্রিপলি বারে বারে পড়াচ্ছি যাতে করে মনে থাকে, ভুল যাতে না হয়। এক্সটার্নাল ইয়ার, ইউস্টেশিয়ান নালিকা, ওকে, এবং এপিগ্লোটিস। চলো তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের কোনটা? শ্বাসনালী, শ্বাস স্বচ্ছ, শ্বাস স্বচ্ছ, মনে রাখতেছি, শ্বাস স্বচ্ছ, স্বচ্ছ শ্বাস, স্বচ্ছ শ্বাস। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত স্বচ্ছ বা হায়ালিন। ওকে, 20-এর ক উত্তর, ভেরি গুড। 20-এর উত্তর হচ্ছে ক। হ্যাঁ, 20-এর উত্তর হচ্ছে ক। চলো, হইছে, গুড, বুঝতে পারছি। তাহলে এতক্ষণ তো অনেক পড়াশোনা করলাম, প্রায় কতক্ষণ ক্লাস হয়ে গেছে আর কি? 1 ঘন্টা সম্ভবত 20 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে আর কি আমাদের, তাই না? 20 মিনিট নাকি 10 মিনিট? 10 মিনিট হয়ে গেল আর কি। আচ্ছা বলো, যারা যারা ক্লাস করছো আর কি, তোমাদের কেমন মনে হচ্ছে? ক্লাস কেমন লাগছে? আজকে তোমাদের অনুভূতি কেমন আর কি? বই খুলে কি কিছু বোঝা যাচ্ছে? তোমাদের 2-1টা কমেন্টস আমি পড়বো, পড়ার পরে আবার আল্লাহর রহমতে ক্লাস নিবো আর কি। কষ্ট হয়ে যাচ্ছে রোজা থেকে সবার ক্লাস করানো, ক্লাস করা, কি আর করবা বলো? আর তো কয়েকটা দিন, তাই না? একটু করি কষ্ট, আল্লাহকে ডাকি, আমরা সবাই কষ্ট করি যাতে আল্লাহ আমাদের জীবনের জন্য কিছু একটা সম্মানজনক দেন আর কি। টিটু বলছে অনেক সুন্দর ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ। ওহি 5 স্টার রেটিং, আরে বাবা, থ্যাংক ইউ। অরিজিৎ বিশ্বাস, ভালো, আচ্ছা। ওকে, আমাদের এর পরের এমসিকিউ গুলো অনেক সহজ হবে আর কি। হ্যাঁ, জিএসটি লাস্ট হোপ। আরে শেষবারেই তো অনেক কিছু হয় রে ভাই, শেষ পর্যন্ত শুধু মাঠে টিকে থাকো না কেন, দেখো, বিশ্বাস করো, দেখো, এই যে ক্লাসগুলো করে যাচ্ছ না, এটা বিনিময়ে তো সৃষ্টিকর্তা তোমাকে কিছু দিবে। নাথিং গোজ আনপেইড ভাই, কখনো জীবনে কোনো কিছু আনপেইড যায় না। নাথিং গোজ আনপেইড। তোমাকে সৃষ্টিকর্তা কিছু দিবেই, শুধু লেগেতে থাকতে হবে। হয়তো বা আজকে না, আর মাত্র 20টা দিন পরে, আর মাত্র 25টা দিন পরে হয়তো তোমার জীবনে এটা আসবে। আমাকে জানিও তোমরা, আমাকে জানিও তোমরা। আই এম জাস্ট ওয়েটিং ফর ইউর গুড রেজাল্ট ম্যান। চলো, হয়ে গেছে আর কি, আমরা রেস্ট করে ফেলেছি, আমরা এর পরের দিকে যাই আর কি। চলো, এরপরের এমসিকিউ গুলো না আমাদের ইনশাল্লাহ আরো সহজ হবে আর কি এটাতে। আর আমাদের ইউটিউবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে রেখো, বায়োলজি লাভার্সে। ওকে, যাই নেক্সট। নেক্সট একটা আমরা টান দিই আর কি, এখন আমাদের সময় কম লাগবে আর কি ইনশাল্লাহ। ওকে, চলো 21 নম্বরে যাই। দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়? এই যে ভাইয়ার কথা বলছি, ভাইয়ার কথাই কোমরে ভাইয়ার তরুণাস্থিতে একটা ঝামেলা হয়েছে আর কি। তার মানেটা কি বলতো? সেটা কি হবে? অবশ্যই শ্বেততন্তুময় হবে। কি তন্তু? শ্বেততন্তুময়। রাইট অ্যান্সার শ্বেততন্তুময়। এটা তোমরা সবাই জানো। 21-এর উত্তর হচ্ছে গ। 21-এর উত্তর হচ্ছে গ। চলো এরপরের দিকে আমরা একটু যাই আর কি। 22 নাম্বার, স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়? দেখছো একই জায়গা থেকে কতগুলো প্রশ্ন দিচ্ছি, পড়লে কিন্তু পারতে হবে। স্বচ্ছ মানে হায়ালিন। হায়ালিন পাওয়া যায় কোথায়? এই যে আমাদের শ্বাসনালীর সাথে কোনো কিছু। তাহলে শ্বাসনালীর সাথে সম্পর্কিত কোনটা? বহিকর্ণ, এক্সটার্নাল ইয়ার? না, এক্সটার্নাল ইয়ার না। আলজিহ্বা, এপিগ্লোটিস? এটাও না। ইউস্টেশিয়ান নালিকা? এটাও না। কারণ এই তিনটাই হইতেছে কার বলতো? এই যে যে কালিতে লিখতেছি, এই কালির পিত্তন্তু।
পিত্তন্তু বলতে আরেকটা জিনিস যার নাম হচ্ছে স্থিতিস্থাপক স্থাপক হবে। তার রাইট অ্যান্সার ষড়যন্ত্র, তাই না? যার নাম হইতেছে ল্যারিংস। যার নাম কি হবে? ল্যারিংস। ল্যারিংস মানে লাউড, লাউড মানে ষড়যন্ত্র। যে ধীরে ধীরে কথা বলতেছে আমি তোমাদের সাথে, আমারও একটু দেখো কোমরে ব্যথা করতেছে যে। হ্যাঁ, চলো এরপরে দেখে চলে যাই আর কি। দেখি ওডোনটয়েড প্রসেস, একটু আগে আমি দাগাই দিছি আর কি, এর প্রশ্নটা আসে। ওডোনটয়েড প্রসেস নিচের কোন কশেরুকায় বিদ্যমান? ওডোনটয়েড প্রসেস নিচের কোন কশেরুকায় বিদ্যমান? মনে যেন থাকে আর কি। ওকে, ওডোনটয়েড প্রসেস এটা মূলত থাকে যে কশেরুকাতে, সেই কশেরুকার নামটা হইতেছে অ্যাক্সিস। ওকে, অ্যাক্সিস কশেরুকা, AXIS, অ্যাক্সিস। এই অ্যাক্সিস কশেরুকা হচ্ছে দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা। ওকে, তাহলে বলো কোন অঞ্চলে এটা থাকে? আর সার্ভাইকাল থাকে যে দেখো ঘাড়, ঘাড় মানে তো গ্রীবা, ঘাড় মানেই কি বলতো? গ্রীবা অঞ্চল, তাই না? তাহলে রাইট অ্যান্সার হবে বক্ষদেশীয় না, কোটিদেশীয়। কোটি মানে লাম্বার, কোটি মানে লাম্বার না, হবে না। পুচ্ছদেশীয় মানে স্যাক্রাম, হবে না। তাহলে একমাত্র কোনটা? গ্রীবাদেশীয়। তাহলে বলতো ওডোনটয়েড প্রসেস কয় নাম্বার, কয় নাম্বার কশেরুকাতে থাকে? দ্বিতীয় কশেরুকাতে থাকে। দ্বিতীয় কশেরুকার নাম কি? অ্যাক্সিস। ওকে, ওকে, দ্বিতীয় কশেরুকার নাম কি? অ্যাক্সিস। আর যদি বলা হয় প্রথম কশেরুকা, প্রথম তো একদম সবার উপরে থাকবে এক নম্বরে, এইটাকে বলা হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস কেন বলা হচ্ছে বলতো? অ্যাটলাস বলার কারণটা, এ বেটা পাহাড়ের চূড়ার মতো থাকে, প্রথমে থাকে, এই জন্য অ্যাটলাস। আর এটা দেখতে হচ্ছে কিসের মতো? রিং বা আংটির মতো। আবারও বলো, রিং বা কিসের মতো? আংটির মতো। রিং বা কিসের মতো? আংটির মতো। আই হোপ সো ব্যাপারটা বুঝতে পারছো সবাই। চলো 23-এর উত্তর হচ্ছে ক। যারা যারা উত্তর দিয়েছো ক, ভেরি গুড। চলো এরপরের দিকে আমরা একটু যাই। লেখা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ব্যাখ্যা পড়ে নিও। এই যে দেখো ওডোনটয়েড প্রসেস, এই যে ওডোনটয়েড প্রসেস লেখা রয়েছে, এই যে দেখো এখানে দেখাই দিচ্ছি অ্যাক্সিসের ওডোনটয়েড প্রসেস। অ্যাক্সিস C2 ভার্টিব্রা, C2 ভার্টিব্রা মানে সার্ভাইকাল 2 নাম্বার। চলে আসো, অ্যাক্সিস কশেরুকার, অ্যাক্সিস কশেরুকার বৈশিষ্ট্য নিচের কোনটি? অ্যাক্সিস কশেরুকার বৈশিষ্ট্য নিচের কোনটি? অস্থিটি দেখতে আংটির মতো না, আংটির মতো না, ক্লিয়ার? আংটির মতো দেখতে কোনটা? আংটির মতো দেখতে হচ্ছে 1 নাম্বার, যার নামটা তোমাদের একটু আগে বললাম, অ্যাটলাস। সেন্ট্রাম এবং স্পাইনাল প্রসেস অনুপস্থিত। সেন্ট্রামের সম্মুখ প্রান্তে ওডোনটয়েড প্রসেস থাকে। ভার্টিবাল ফোরামেন বড় এবং গোলাকার না, এরকমও না, হইতেছে না এগুলা। তাহলে কি খ এবং গ এর মধ্যে দেখো তো লেখা রয়েছে আমাদের কোনটা বলো তো? একটা প্রসেস থাকে না, সেই প্রসেসের নামটা কি বলো? সেই প্রসেসের নামটা হচ্ছে ওডোনটয়েড প্রসেস, একটু আগে দেখলাম। এই জন্য তাহলে এর সম্মুখ প্রান্তে একটা প্রসেস থাকে যেটার নাম হচ্ছে কি? ওডোনটয়েড প্রসেস। আর সেন্ট্রাম তো থাকবেই, প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা ভার্টিব্রাল সেন্ট্রাম ধরে রাখো থাকতেছে আর কি, শুধু ওই একটা বাদে, 1 নাম্বারটা বাদে, আংটির মতো যেটা অ্যাটলাস, ওটা বাদে। চলো 25 নাম্বার, কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না। স্যাক্রাম আছে, বুঝছো? ডিরেক্ট উত্তর বলে দিই, স্যাক্রাম। স্যাক্রামের হতেছে নিচের দিকে এরকম সাপের ফোনার মতো, ঠিক এরকম হয়ে থাকে আর কি, বুঝছো? ওর কোনো ট্রান্সভার্স ফোরামেন থাকে না, নো ট্রান্সভার্স ফোরামেন। তাহলে চলো তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে মূলত স্যাক্রাম। ট্রান্সভার্স ফোরামেন থাকে না স্যাক্রামে আর কি। ওকে, চলো আসি, গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? অলরেডি তোমরা জানো, এই যে দেখো গ্লিনয়েড গহ্বর এইখানে। তাহলে গ্লিনয়েড গহ্বর, তাই না? গ্লিনয়েড গহ্বর আমাদের পশ্চাৎপদে না, পদে তো থাকে না। শ্রোণীচক্রে মানে হিব্বনে না, অগ্রপদে আর বক্ষাস্থি চক্রে। অগ্রপদ মানেটা কি? এই যে হাত। আর দেখো তো বক্ষাস্থি চক্র মানেটা কি? এই যে বক্ষাস্থি চক্র, এই জায়গাটাতে গ্লিনয়েড গহ্বর থাকে কি? এই যে স্ক্যাপুল আছে না, স্ক্যাপুলার যে গহ্বর, এই স্ক্যাপুলার গহ্বরে থাকে বক্ষাস্থি চক্রে। তাহলে গ্লিনয়েড গহ্বর থাকে মূলত স্ক্যাপুলাতে, স্ক্যাপুলাতে। ওকে, স্ক্যাপুলা। আর স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, এই গ্লিনয়েড গহ্বরে যুক্ত থাকে একটা হাড়, সেটার নাম কি? হিউমেরাসার, হিউমেরাসার, তাই না? রাইট অ্যান্সার হবে তাহলে বক্ষাস্থি চক্রে, রাইট অ্যান্সার এইটা। 26-এর উত্তর হচ্ছে খ। 26-এর উত্তর খ। চলো 26-এর উত্তর দিচ্ছ ক, কে দেন না? 26-এর উত্তর ক হবে না বাবা, যারা দিচ্ছ ক ভুল দিচ্ছ আর কি। 26-এর উত্তর হবে খ, এটা উত্তর হবে। চলো এরপরের দিকে চলে যাই। দেখো অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে, অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অনৈচ্ছিক পেশি, পেশি নিয়ে একটু পড়াবো আর কি তোমাদেরকে, দেখি আর কি। কি প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস বিদ্যমান, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, পেশিদন্ত মাকু আকৃতির, চোখ এবং জিহ্বায় বিদ্যমান। আচ্ছা, এই যে দেখো চোখ এবং জিহ্বা আমি ইচ্ছা অনুযায়ী নড়াচড়া করতে পারি, তার মানে এটা তো ঐচ্ছিক পেশি।
ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে একমাত্র একটা জায়গাতে, সেটা হচ্ছে কি বলতো? কোন পেশিতে? হৃৎপেশিতে থাকে। কোন পেশিতে থাকে? হৃৎপেশিতে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক। প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস, অসংখ্য নিউক্লিয়াস থাকবে কোন পেশিতে? ঐচ্ছিক পেশিতে। অসংখ্য নিউক্লিয়াস থাকবে কোন পেশিতে? ঐচ্ছিক পেশিতে। তাহলে একটাই মাত্র জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে মাকু আকৃতির। মাকু আকৃতির মানে কি? যে এরকম মাকু আকৃতি থাকে এইটা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কত? 87 উত্তর হচ্ছে সি। চলো দেখে ফেলি 87 উত্তর কোনটা? সি। চলো 28 নাম্বার, পেশিকলার আবরণকে কি বলা হয়? পেশির আবরণকে কি বলা হচ্ছে? ওকে, নিউরেলেমা, সার্কুলেমা, প্লাজমালেমা, পেরিটোনিয়াম। ভাই পেরিটোনিয়াম সিলোমের হবে না, প্লাজমালেমা প্লাজমা মেমব্রেনের হবে না, নিউরেলেমা নিউরনের ক্ষেত্রে হবে না, তাহলে সার্কুলেমা হচ্ছে পেশির আবরণ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? 28 খ উত্তর সার্কুলেমা। বই থেকেও দেখাই দেবে একটু পরে, সার্কুলেমা 28 উত্তর। চলো এরপরের দিকে চলে যাই। 29, মায়োফাইব্রিল কোষ কি দ্বারা তৈরি? আচ্ছা, মায়ো মানে মাসেল। মাসেল কোষ মাত্র দুইটা জিনিস দ্বারা তৈরি, আমরা জানি, একটা নাম অ্যাক্টিন এবং আরেকটা নাম মায়োসিন। সহজ জিনিস, অ্যাক্টিন এবং মায়োসিন। কই গেল অ্যাক্টিন এবং মায়োসিন? এই যে দেখো, মায়োসিন এবং অ্যাক্টিন, কোনো কথা হবে না এটা নিয়ে। চলো এরপরে আমরা 30 নাম্বারে যাই। কি বলেছে? ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশিতে? একমাত্র কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিতে আমরা পাই। এটা কোনটা? ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা আমাদের জানা প্রশ্ন সবচেয়ে। চলো এরপরে দেখি আমরা দেহের কোন অংশকে উপরে উঠাতে সহায়তা করে নিচে কোন পেশি? উপরে উঠতে দেখো এই জায়গায় কয়েকটা পেশির নাম দেওয়া রয়েছে, আমি এদের পড়াবো আর কি তোমাদের। ওকে, দেখো তো, ডিপ্রেশন মানে কি? ডিপ্রেশন মানে নিচে যাওয়া। রোটেটর মানে কি? রোটেশন করা। অ্যাবডাক্টর মানে কি? অ্যাবডাক্টর মানে দূরে নিয়ে যাওয়া। এই যে হাত দূরে নিয়ে গেলাম, অ্যাবডাক্টর। আর হাত কাছে নিয়ে আসলাম, অ্যাড মানে যোগ করা। তাহলে এটা অ্যাডডাক্টর, এটা অ্যাবডাক্টর। ওকে, ঘোরাচ্ছি, রোটেটর। এই যে দেখো, মুখ নিচে নামাবো, নিচে নামাচ্ছি, ডিপ্রেসর। ওকে, তাহলে বলো তো, লিভেটর মানে কি? লিফট, উপরে নিয়ে যাচ্ছে। তাহলে উপরে উঠাতে সহায়তা করে, তথ্য জানলেই লিভেটর পেশি। কোন পেশি? লিভেটর পেশি। এটা আমি দেখাচ্ছি কোথায় কি হচ্ছে আর কি। চলো আমরা একটু চলে যাই, পেশির এখানে দিকে চলে যাই একটু। টি2 31 ঘ। একত্রিশের বি। ভেরি গুড, তুমি 31 বি উত্তর দিয়েছ, রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, চলো আমি একটু বোর্ডে একটু ব্রাইটনেস নিয়ে একটু কাজ করছিলাম আর কি মূলত। আচ্ছা দেখো, টিস্যুর বৈশিষ্ট্যের কথা বলেছে। টিস্যুর যে কোষ থাকে, কোষটাকে বলা হচ্ছে মায়োসাইট, এটা পূর্ণাঙ্গ কোষ। আর যার আদি কোষ বা বাচ্চা কোষের নাম মায়োব্লাস্ট। প্রত্যেকটার আবরণের নাম হচ্ছে সার্কুলেমা। আর এই সার্কুলেমার ভেতরে যেই তরল থাকে তার নাম হচ্ছে সার্কোপ্লাজম। দেখো তো, প্রত্যেকটা পেশিতে এক একটা করে কোষ থাকে, এক একটা করে ফাইবার থাকে। অনেক সময় তুমি দেখবা মাংস খাইতে খাইতে দাঁতের ফাঁকা জায়গায় আটকায় গেছে। এই যে আটকায় গেছে যে সুতা, এই সুতাটা মূলত দুটো জিনিস দ্বারা গঠিত, একটা নাম অ্যাক্টিন এবং আরেকটা নাম হচ্ছে মায়োসিন। বেশিরভাগ পেশি মূলত আসছে মেসোডার্ম থেকে। ব্যতিক্রম হইতেছে 2 থেকে 3টা, যেমন চোখের পিউপিল। চোখের পিউপিল বলতে একদম চোখের মাঝখানের যেই ফাঁকা অংশটা থাকে, পিউপিল। সংকোচন প্রসারণকারী পেশি,
মানে পিউপিলের সংকোচন প্রসারণকারী পেশি। এরপরে দেখো স্তন গ্রন্থি এবং ঘর্ম গ্রন্থি, ঘাম গ্রন্থি, এটা আসে একটোডাম থেকে। এবং একটোডাম থেকে আরো একটা আসে, সেটা হচ্ছে মূলত আমাদের ব্রেইন বা মস্তিষ্কের যে নিউরন সেটা আসে। তাহলে দেখো চোখের পিউপিলের সংকোচন প্রসারণ, এরপরে কি স্তন গ্রন্থি, এরপরে ঘর্ম গ্রন্থি, এটা আসে একটোডাম থেকে। আদারওয়াইজ সকল মাসেল আসে মতে মেসোডাম থেকে আসে। পেশি টিস্যুর প্রায় 75% হইতেছে মূলত পানি। সাধারণ ধর্ম দেখে নিবে, এটা একটা। এখানে তাদের কিছু নাম দেওয়া রয়েছে, দেখো চমৎকার কিছু নাম দেওয়া রয়েছে। দেখো অবস্থান অনুযায়ী কঙ্কাল পেশি, আন্তর্যন্ত্রীয় পেশি, আন্তর্যন্ত্র মানে কি দেখো ভিসেরাল পেশি, ভিসেরাল মানে পেটের নাড়ি ভুঁড়ি যে পেশিগুলো থাকে ওগুলা। পেটের নাড়ি ভুঁড়িতে সবসময় সংকোচন প্রসারণ হয়, যার নাম পেরিস্টালসিস। এই পেরিস্টালসিস তো অনৈচ্ছিক, তুমি আমি বুঝতে পারি না, কিন্তু অল টাইম আমাদের পেটের ভিতরে মোচড় দিতেছে। এরপরে দেখো হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। গঠন অনুযায়ী দুই ভাবে, দেখো যেটাই চিহ্নিত পেশি সেটাই রৈখিক পেশি, সেটা স্ট্র্যাটিফাইড পেশি। স্ট্র্যাটিফাইড মানে কাটা কাটা, ডোরা কাটা, দাগযুক্ত। আবার একটা হচ্ছে মসৃণ অরৈখিক বা নন স্ট্র্যাটিফাইড। আর কাজ অনুসারে দেখো ভলেন্টারি বা ঐচ্ছিক, আর ইনভলেন্টারি বা অনৈচ্ছিক। তোমাদের এখানে কিছু এক্সট্রা নাম তোমরা একটু মনে রাখবা, এই নামগুলো নিয়ে আসে। ঐচ্ছিক পেশি দেখো কতগুলো নাম রয়েছে, অমসৃণ, রৈখিক, ঐচ্ছিক, কঙ্কাল, নন স্মুথ, স্ট্রেইটেড, ভলেন্টারি, স্কেলিটাল মাসল। এই 8টা নামের মতো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে আর কি, বুঝছো? অন্য কিছু জানি, শুধু নাম মনে রাখো তাহলেই হবে আর কি। এখানে কিছু কথা বলছে আর কি, দেখো সেটা হচ্ছে ফ্যাসিকুলাস, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম। আর একটা কথা, যেটাকে আমরা মূলত পেশি বা মাংস বলি, এটার যে আবরণ, এটার আবরণ হচ্ছে এপিমাইসিয়াম। তাহলে বলো এপিমাইসিয়ামে আবৃত যেই মাংসপিণ্ড সেটাই হইতেছে মূলত পেশি বা মাংস। তাহলে এখানে কিছু কথা বলছে, কি এন্ডোমাইসিয়াম কি, পেরিমাইসিয়াম কি, এপিমাইসিয়াম কি। চলো তোমাদের একটা জিনিসের দিকে আমি একটু দেখাই দিই আর কি, খেয়াল করো। দেখো ধরে রাখো এইটা একটা সুতা, এটা একটা সুতা, রাইট? এই সুতার একটা আবরণ আমি দিলাম, ধরে রাখো একটা মোটা সুতা, ধরে রাখো একটু মোটাই দিলাম আর কি, এটা একটা মোটা সুতা, এটা একটা মোটা সুতা আর কি এটাতে, রাইট? এই মোটা সুতার একটা সবুজ আবরণ দিলাম, ছোট্ট একটা আবরণ। ওকে, এই আবরণের নামটা হইতেছে এন্ডোমাইসিয়াম, রাইট? এন্ডোমাইসিয়াম। এর বাইরে ধরে রাখো এরকম আরো অনেকগুলান সুতা রয়েছে, অনেকগুলানের বাইরে সুতা রয়েছে, অনেকগুলান সুতা রয়েছে। ওকে, নিয়ে এর একটা বান্ডেল তৈরি করছে, এই প্রত্যেকটা সুতার বাইরের দিক দিয়ে যে আবরণ, এটা হইতেছে পেরিমাইসিয়াম। এটার নামটা কি হবে? পেরিমাইসিয়াম। পেরি মানে চারিদিকে, পেরিমাইসিয়াম। ভেতরের দিকে যেটা থাকলো এটা হইতেছে এন্ডোমাইসিয়াম। আবার এদের বাইরে আরো বড় বড় এই ধরনের তন্তু মানে ফ্যাসিকুলি, তন্তু তো বলা যাবে না, ফ্যাসিকুলি মানে গুচ্ছ, এই ধরনের ফ্যাসিকুলি থাকে। এই ফ্যাসিকুলির বাইরে যে আবরণটা থাকবে, এই যে আবরণ, সবার বাইরে যে আবরণ, এই আবরণটার নামটাই হইতেছে এপিমাইসিয়াম। তাহলে বলো সবার বাইরের আবরণের নামটা হচ্ছে এপি মানে একদম শীর্ষ মানে একদম বাইরের দিকে। ওকে, শীর্ষ এপিমাইসিয়াম। এপিমাইসিয়ামের ভেতরের দিকে যে আবরণটা থাকতেছে, এই যে এটা হচ্ছে পেরিমাইসিয়াম মানে চারিদিকে। আর একদম ভেতরের দিকে যেটা থাকতেছে ভেতরে, এটা হচ্ছে এন্ডোমাইসিয়াম। তাহলে একটা সুতার আবরণ এন্ডোমাইসিয়াম, অনেকগুলো সুতা মিলে একটা গুচ্ছ তৈরি করলো মানে ফ্যাসিকুলি তৈরি করলো, তার যে আবরণ তার নাম পেরিমাইসিয়াম। অনেকগুলো পেরিমাইসিয়াম মিলে যে আবরণ তৈরি করবে তার নাম হইতেছে এপিমাইসিয়াম। আর এপিমাইসিয়াম মানে হইতেছে মাংস, মানে যেটাকে আমরা ওই যে মাংস হিসাবে খাই আর কি। আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো আর কি। এটা বোঝা উচিত, আই হোপ এটা বোঝা উচিত। চলো হয়ে গেছে আর কি। এরপরে দিকে একটু দেখি, মায়োফাইব্রিল বিখ্যাত কথা বলছে, এখানে একটা কথা দাগের কথা বলছে। যদি আই থাকে, আই মানে স্বচ্ছ দাগ মানে আইসোট্রপিক ব্যান্ড, আর এ থাকলে অস্বচ্ছ মানে অ্যানাইসোট্রপিক ব্যান্ড। অ্যাক্টিন এবং মাইসিনের বিন্যাস থাকে।
এরপরে দেখো কঙ্কাল পেশি 656টি, সরি এখানে কিন্তু ভুল হয়ে যায়, 656 একসাথে বলো, 656টি কঙ্কাল পেশি থাকে। কতটি কঙ্কাল পেশি? 656টি কঙ্কাল পেশির প্রকারভেদ। এখন আসো এই জায়গাটাতে আমি একটু পরে পড়াবো, বাট আমি তোমাদের আগে মূলত যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক তো হৃৎপেশির থাকে। এই ছকটার দিকে একটু তাকাও ভাই, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। ঐচ্ছিক পেশি নলাকার, এটা অনৈচ্ছিক মাকু আকৃতির, হৃৎপেশি হচ্ছে শাখান্বিত। সার্কুলেমা মানে আবরণ, ঐচ্ছিক পেশির স্পষ্ট, এদের অস্পষ্ট, আর হৃৎপেশি সূক্ষ্ম। নিউক্লিয়াসের সংখ্যা ঐচ্ছিক পেশিতে যেহেতু অনেক বেশি কাজ করতে হয়, কয়েক শত, মসৃণে একটি, আর কার্ডিয়াক পেশিতে কয়টা? একটি। চলো আসো ইন্টারক্যালেটেড ডিস্ক, ভাই থাকে না, ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র থাকে হৃৎপেশির। প্রকৃতি ঐচ্ছিক পেশির কাজ ইচ্ছা অনুযায়ী, যেমন বাইসেপস, ট্রাইসেপস ইত্যাদি। এটা অনৈচ্ছিক, হৃৎপেশি অনৈচ্ছিক। চলো আসো অবস্থান দেখো কোথায় কি কি থাকে, বাট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অনৈচ্ছিক পেশি। দেখো পৌষ্টিক নালী তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করবে না, রক্তনালী করবে না, শ্বাসনালী করবে না, মূত্রথলি। দেখো তোমার ধরো এখন হিসু লাগে নাই, তুমি যতই চাপ দাও তুমি এক ফোঁটা হিসু বের করতে পারবে না, মানে কি? এটা অনৈচ্ছিক। জরায়ু সংকোচন প্রসারণ চাইলেও সম্ভব না। যে মহিলার পেটে বাচ্চা নাই তার জরায়ু জীবনে সংকুচিত হবে না, বাট যে মহিলার পেটে বাচ্চা আছে এবং বাচ্চার সময় আসছে, সে না চাইলেও তার জরায়ু এত জোরে চাপ দিবে, দেখবা যে বাচ্চা বের হয়ে যাবে, নর্মাল ডেলিভারি হবে। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক। ক্লিয়ার? আর এই যে দেখো এগুলো হচ্ছে ঐচ্ছিক, চক্ষু, ছোট চল ইত্যাদি ইত্যাদি। ওকে, এটা হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ ছক আর কি। আচ্ছা, এখন তোমাদের এখানে কিছু কঙ্কাল পেশির প্রকারভেদ দেখায়। দেখো মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি এটাতে। মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। দেখি কি কথা বলছে এই জায়গাটাতে। বলছে ফ্লেক্সর পেশি। ভাই ফ্লেক্সর মানে কি? সংকোচন। এই যে দেখো সংকোচন করলাম ফ্লেক্সর, তাহলে ফ্লেক্সর পেশি কোনটা? এই যে দেখো বাইসেপস, সংকোচন করলাম বাইসেপস। এক্সটেনসর টেনে নিয়ে গেলাম নিচেরটা, মানে কি? ট্রাইসেপস। তারপর দেখো অ্যাবডাক্টর, আর নিচে লেখা রয়েছে অ্যাডাক্টর, এই যে দেখো অ্যাড। ভাই অ্যাড মানে যুক্ত করা, আর অ্যাবডাক্টর মানে এই যে দূরে নিয়ে গেলাম। দেখো যখন তুমি হাতে এরকম দূরে তুলবা, দেখবা তোমার এই মাসেলটা শক্ত হয়ে গেছে, যে মাসেল আমরা ইনজেকশন দিই, মানে যে দেখো ডেল্টয়েড মাসেল। তাহলে অ্যাবডাক্টর ডেল্টয়েড মাসেল, আর অ্যাডাক্টর অ্যাড করে নিলাম ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি মানে এই যে এই মাসেলটা, বগলের নিচের এই মাসেলটা, ওকে, অ্যাড করে নিলাম, ল্যাটিসিমাস ডরসি। চলো আসো ডিপ্রেসর মাসেল মানেটা কি বলো? নিচের দিকে এই যে দেখো নিচের দিকে করে নিলাম, এখানে যে মাসেলটা কাজ করবে আর কি। ওকে, দেখো সেটা হচ্ছে ডিপ্রেসর ম্যান্ডিবুলি মাসেল, এইখানে থাকে ডিপ্রেসর ম্যান্ডিবুলি মাসেল। এরপরে চলে আসো লিভেটর মাসেল। কি মাসেল? লিভেটর মাসেল। কিভাবে বুঝবা? তুমি দাঁতে দাঁত কামড় দাও, দিলে দেখো এখানে একটা শক্ত মাসেল, ওকে, মেসেট কাটাকাটির জন্য লাগে, শক্ত হয়ে গেছে, দেখো লিভেটর করে নিলাম। তাহলে লিভেটর মাসেল হইতেছে মেসেটার পেশি। আর রোটেটর, এই যে দেখো রোটেশন করে, পা রোটেশনে সহায়তা করে পাইরিফর্মিস মাসেল। পা রোটেশন সহায়তা করে কোন মাসেল? ফিমারকে ঘূর্ণনে সহায়তা করে পাইরিফর্মিস মাসেল। ওকে, আশা রাখি এই জায়গাটা যদি একটু কেউ পড়ো তাহলে দেখবে যে এখন এটা বেশ সহজ হয়ে গিয়েছে আর কি তোমার কাছে। হইছে রে ভাই এটাতে? আই হোপ সো হইছে। চলো দেখি এরপরে 31, চলো 32 নম্বরে দেখি কি আছে। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ মানুষের কনুই সন্ধি হিসাবে, মানুষের কনুই সন্ধি কি হিসাবে কাজ করে? তৃতীয় শ্রেণীর লিভারে মানুষের কনুই সন্ধি কি হিসাবে কাজ করে? এই যে এটা একটু উত্তর দাও। লিভার মনে রাখার জন্য আমি মনে রাখি PLE, পি মানে হচ্ছে পিভট, PIVOT পিভট, এল মানে হচ্ছে লোড, আর ই মানে হচ্ছে ইফোর্ট। ই মানে কি? ইফোর্ট, তাই তো? তাহলে বলো পি মানে পিভট, এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয় শ্রেণী। তাহলে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে পিভট, দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে লোড বা ভার, আর তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে ইফোর্ট। মনে রাখছি PLE দ্বারা, পি মানে পিভট মাঝখানে, এল মানে লোড মাঝখানে, ই মানে ইফোর্ট মাঝখানে। ওকে, তাহলে বলো
ইফোর্ট, ইফোর্ট মানে কি? প্রচেষ্টা। ইফোর্ট মানে কি? প্রচেষ্টা। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? এইটা, খ। 32-এর খ উত্তর। 32-এর উত্তর খ। দেখো তৃতীয় শ্রেণীর লিভার বলছে, মাঝখানে কোনটা থাকবে? ও, আমি হয়তো তাহলে উত্তরটা ভুল দিয়ে ফেলছি তোমাদের। কোনি সন্ধি, উত্তরটা ভুল দিয়ে ফেলছি আমি তোমাদের। ওকে, এখানে তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে লিভারের মানুষের কোনি সন্ধি, ইয়েস অফকোর্স, এই যে কোনি সন্ধি পিভট হিসেবে কাজ করতেছে। আমি তোমাদের প্রচেষ্টা হিসেবে কাজ করে ফেলছি আর কি। এখানে হাতের এই অংশটুকু আমাদের প্রচেষ্টা হিসেবে কাজ হবে। এটা রাইট অ্যান্সার হবে মূলত কোনটা? তোমরা যেটা দিয়েছো পিভট, পিভটই হবে রাইট অ্যান্সার আর কি। মাঝখানের কথা বলে না, যদি মাঝে থাকতো, যদি মাঝে বলা হতো তাহলে হয়তো প্রচেষ্টা বা ইফোর্ট। তাহলে রাইট অ্যান্সারটা হবে মূলত কি? পিভট। কোনি সন্ধিতে, কোনি সন্ধি পিভট হিসেবে কাজ করে। ওকে, চলো তো যেই হোক, আমরা একটু মূলত বইয়ের পড়া দিকে একটু যাই, দেখি বইয়ের পড়া দিকে যাই। রডস বা লিভার, এই যে দেখো একটা লিভারের 4টা খণ্ড থাকে, পিভট বাহু, লিভার বাহু, পিভট, প্রচেষ্টা এবং একটা হচ্ছে ভর। প্রথম শ্রেণীর লিভারের দিকে, তারপরের দিকে একটু চলে যায়, দেখো সেটা হচ্ছে কোনই সন্ধি। এই যে দেখো তৃতীয় শ্রেণীর লিভারে কোনই সন্ধি, কোনই সন্ধি হতেছে এইটা, এইটা হইতেছে, দেখো খেয়াল করো, এটা হচ্ছে মূলত কি হিসেবে কাজ করতেছে? কোনই সন্ধি পিভট হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? পিভট। ওকে, এটা হচ্ছে ভার, হাতে থাকে ভার, আর এই যে মাসেল, এই মাসেলটা হতেছে মূলত আমাদের কি বলতো? মাসেলটা হতেছে মূলত প্রচেষ্টা হিসেবে কাজ করে আর কি এটাতে। তো যাই হোক, আমি তোমাদের একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই দিই আর কি। দেখো কিভাবে এটা মনে রাখবা। মনে রাখার জন্য আমি প্রথমেই বলছি আর কি, PLE। তাহলে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে কি থাকবে? দেখো এই ছবিটার দিকে তাকাই। প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে পিভট, দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে এল মানে লোড, এটা হচ্ছে পি, আর তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে ই মানে ইফোর্ট। ক্লিয়ার? আর এই প্রশ্নটা ছিল যে কোনই সন্ধি কি হিসেবে কাজ করবে। এই ছবিটাতে দেখো কোনই সন্ধি, এটা কিন্তু পিভট হিসেবে কাজ করতেছে। কেন? এই যে পিভট নড়াচড়া করতেছে এই জায়গাটাতে। বাট এইখান থেকে কিন্তু এমসিকিউ আসবে এবং মনে রাখতে হবে ভালো করে। কিভাবে? চলো তোমাদের একটা জিনিসের দিকে খেয়াল করি আর কি। দেখো প্রথম শ্রেণীর উদাহরণ, উদাহরণ কি বলছে দেখো তো, একটা বস্তুগত আর একটা মানুষের ক্ষেত্রে কাঁচি, ওকে, কাঁচির ক্ষেত্রে, এরপরে দেখো ঠেলা গাড়ি এবং নেইল কাটারের ক্ষেত্রে। মনে রাখবো কিভাবে আর কি। মানুষের ক্ষেত্রে বলছে মাথা, পা, হাত। দেখো কি বলি আর কি আমরা বলতো, মাথার ঘাম পায়ে ফেলে। কি বলছে বলতো? মাথার ঘাম পায়ে ফেলে। তাহলে বলো 1 নম্বরে বলছি মাথা, তাহলে মাথা হইতেছে যদি আসে তাহলে মানুষের 1 নম্বর লিভারের উদাহরণ। মাথা থেকে ঘাম পড়ছে কোথায়? পায়ে। তাহলে পা যদি বলে তাহলে সেটা কয় নাম্বার? 2 নাম্বার। আর ঘামটা মুছবো কি দিয়ে? হাত দিয়ে। তাহলে হাত হচ্ছে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে আবারও বলো, মাথার ঘাম পায়ে ফেলে হাত দিয়ে ঘাম মুছলাম। তাহলে মাথা 1, মাথা 1, পা 2, হাত দিয়ে মুছলাম 3। এখন বলো মাথার চুল কাটবা কি দিয়ে? মাথার চুল তো কাটবা কাঁচি দিয়ে। তাহলে কাঁচি হইতেছে 1 নম্বরের উদাহরণ। আবার ঠেলা গাড়ি ঠেলতেছ, পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছ, এই যে দেখো পা দিয়ে ঠেলে নিয়ে যাইতেছো আর কি। তাহলে ঠেলা গাড়ি ঠেলতেছো, এটা হবে 2 নাম্বার। আর দেখো হাত, হাতের যে আঙুল নখ থাকবে, নখ কি দিয়ে কাটবা? নেইল কাটার দিয়ে কাটবা। তাহলে নেইল কাটার যদি আসে তাহলে সেটা হবে কয় নাম্বারের উদাহরণ? 3 নাম্বারের উদাহরণ। আমার মনে হয় কখন আর মুখস্থ করতে হবে না, তোমার এমনি হয়ে যাবে। ওকে, এখন আসো 2 থেকে 3টা লাইন একটু দাগায়। দেখো প্রথম শ্রেণীর লিভারের যখনই দেখবা অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, আমরা সবাই চাই অল্প পড়ে বেশি ভালো রেজাল্ট করতে, মানে প্রথম হইতে চাই অল্প পড়ে। তাহলে অল্প বল প্রথম শ্রেণীর লিভার, অল্প বল প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের এটা মনে রাখবা, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায়। তাহলে বলো অল্প বল, অল্প বল প্রথম শ্রেণী, সামান্য প্রচেষ্টা দ্বিতীয় শ্রেণী, আর অতি দ্রুত সঞ্চালন। কি দ্রুত? অতি দ্রুত সঞ্চালন। অতি দ্রুত সঞ্চালন যদি আসে, এই কথাটা আসে, তাহলে তুমি দিবা সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর? তৃতীয় শ্রেণী। তাহলে অল্প বল প্রথম, ওকে, সামান্য প্রচেষ্টা, সামান্য প্রচেষ্টা কোনো জিনিসকে তোলা, এটা হবে দ্বিতীয়, আর অতি দ্রুত সঞ্চালন এটা হবে তৃতীয়। ক্লিয়ার? তাহলে দেখো মাথার ঘাম পায়ে ফেলে হাত দিয়ে মুছলাম, তাহলে মাথা 1, পা 2, হাত 3,
বস্তুগত উদাহরণ, মাথার চুল কাটবো কাঁচি দিয়ে, মানে কাঁচি 1, ওকে। এরপরে ঠেলা গাড়ি ঠেলবো পা দিয়ে, মানে ঠেলা গাড়ি 2, আর হাতের নখ কাটবো নেল কাটার দিয়ে, মানে নেল কাটার হইতেছে 3। আর কি লাগে ভাই, শেষ তো তোদের, ডান, কমপ্লিট। এই বলো এটা কি বোঝা গেছে কিনা, বলো ক্লিয়ার কিনা বলো। বলো এবার একটু বলো দেখি। দেখি উত্তরটা কি হয়। পোলাপান তোমরা কি এবার বোঝা গেছে কিনা? জি কামরুন নাহার, জি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বাচ্চারা ক্লিয়ার, বহুত বাচ্চারা ক্লিয়ার হইছে, অল ক্লিয়ার বাচ্চাদের দেখতে চাই আর কি আমরা। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ারই বলছে, মানে ক্লিয়ারই হয়ে যাবে আর কি এটাতে। আচ্ছা চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই, এমসিকিউ সলভের দিকে চলে যাই, দেখি হইছে আর কি এটাতে। তারপরে যাই দেখি কি বলছে। পিভট 33, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার, বলো। মাথার ঘাম পায়ে ফেলছে, তাই না? মাথার ঘাম কই ফেলছি? পায়ে ফেলছি। তাহলে পা, পা কোথায় আছে? চলো দেখি। মাথার খুলি, হবে না। তাহলে পায়ের পাতার গোড়ালি, তাহলে দ্বিতীয় শ্রেণী, মাথার ঘাম পায়ে ফেলছে, মানে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হবে পায়ের পাতার গোড়ালি। পায়ের পাতার কি বলো দেখি? গোড়ালি হবে দ্বিতীয় শ্রেণীর উদাহরণ। ক্লিয়ার এতটুকু? উত্তরটা কে দিচ্ছে একটু দেখি আমাদের। 33-এর উত্তর কে দেয়? কোন বাচ্চা দেয় 33-এর উত্তর সবার আগে? ইয়েস, 33-এর উত্তর বি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওহি, ইনশাল্লাহ তুমি অনেক ভালো আনসার করতেছো সবার আগে, ভেরি গুড। চলো, নিচের কোন পেশি হাঁটুর জয়েন্ট সোজা করতে প্রধান ভূমিকা পালন করে? আরে বাবা রে বাবা, এটা আর একটা টপিকে চলে গেছে, পুরো একটা টপিক, বহুত বড় টপিক আর কি, বুঝছো? বহুত বড় টপিক আর কি। হাঁটুর জয়েন্ট সোজা করতে কোনটা বলো? সোলিয়াস, সোল, সোল মানে কি বলতো? পায়ের গোড়া, তার মানে সোলিয়াস তো হাঁটুতে থাকে না। তারপরে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস থাকে পাছায়। সহজ বাংলা ভাষায় যদি বলি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস রয়েছে আর কি এটাতে, যেটার উপরে আমরা একটু বসে আছি আর কি, ওকে। দেখো গ্যাস্ট্রোকনমিয়াস, এটা একটা ইম্পর্টেন্ট, এটা হইতে পারে। আরেকটা হইতেছে কোয়াড্রিসেপস, এটা একটা হইতে পারে। তার মানে খ এবং গ এর মধ্যে উত্তর হইতে পারে কোন একটা, খ এবং গ এর মধ্যে উত্তর হতে পারে। এর মধ্যে গ্যাস্ট্রোকনমিয়াসটা হচ্ছে আমাদের পায়ের গুলি বলা হয়, মানে পায়ের ওই যে নিচে থাকে না, পায়ের নিচে মাংসটা একদম উঁচা থাকে, পায়ের নিচের গুলি আর কি, ওটাকে পায়ের গুলি বলা হয় গ্যাস্ট্রোকনমিয়াস, ওকে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হতে পারে বলো দেখি আমাকে, উত্তরটা কি দিবা 34-এর উত্তর? কোয়াড্রিসেপস নাকি গ্যাস্ট্রোকনমিয়াস? কোয়াড্রিসেপস নাকি গ্যাস্ট্রোকনমিয়াস, দেখি কে উত্তর দেয়, বলে দিলাম আর কি। কোয়াড মানে চারটা, চারটা মানে সামনে, তাহলে রাইট অ্যান্সার হবে আমাদের কোয়াড্রিসেপস। রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? কোয়াড্রিসেপস আমাদের সোজা করতে কাজ করে। এই যে দেখো কোয়াড্রিসেপসের ছবি সহ আমি দিয়ে দিচ্ছি এই জায়গাটাতে। সামনের মাসেল চারটা থাকে আর কি এটাতে, ওকে। প্রসারণে চারটা কাজ করে কোয়াড্রিসেপস, ওকে। কি কি থাকে আর কি দেখো, একটা নাম হচ্ছে রেকটাস ফিমোরিস, রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারাল, ভাস্টাস মিডিয়াল, আর একটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়েট। তার মানেটা কি দেখো, কি বলা হইতেছে যে আমাদের আমাদের এই যে কোয়াড্রিসেপস মাসেল, যেটা পায়ের যে থাই, থাই যেটা, এই থাইটা মানে সামনের দিকে সোজা করতে চারটা মাসেল কাজ করে। কি কি বলতো? রেকটাস ফিমোরিস, এরপরে ভাস্টাসদের তিনটা, যেটা পাশে থাকবে ভাস্টাস ল্যাটারালিস, যেটা মাঝে থাকবে সেটা ভাস্টাস মিডিয়ালিস, আর যেটা ভেতরের দিকে থাকবে সেটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়েট। এই চারটা মাসেল সোজা করতে ব্যবহৃত হয়। আর তাহলে পা বাঁকা করতে ব্যবহৃত হয় কোনটা? হ্যামস্ট্রিং মাসেল। কোন মাসেল? হ্যামস্ট্রিং মাসেল। তাহলে চলো আমরা একটু দেখে নিই হ্যামস্ট্রিং মাসেলটার একটু কার্যপ্রণালী আমাদের একটু দেখা দরকার। এই যে আমাদের মূলত চলে যাই, এই যে এইখানে দেখো, এইখানে দেখো, খেয়াল করো, খেয়াল করে দেখো, এই যে হ্যামস্ট্রিং মাসেলের কথা বলছে, হ্যামস্ট্রিং মাসেলটা থাকে ঠিক এই জায়গাটাতে, এটা পা বাঁকা করতে ব্যবহার করা হয়। হ্যামস্ট্রিং মাসেল
ওকে, হ্যামস্ট্রিং মাসেল এবং আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমাস মাসেল। আরেকটা মাসেল কোনটা? গ্যাস্ট্রোকনিমাস মাসেল, যেটাকে ওই ফাহাদ ভাইয়ের কথা মতো আমরা বলি হাগু মাসেল। কোন মাসেল? হাগু মাসেল। হাতে হ্যামস্ট্রিং আর গতে হইতেছে গ্যাস্ট্রোকনিমিয়াস। তাহলে দেখো হ্যামস্ট্রিং মাসেলের মধ্যে থাকে তিনটা। হ্যামস্ট্রিং মানে তাবুর মতো মাসেল, কি কি? সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডেনোসাস, বাইসেপস ফেমোরিস। আর এই যে দেখো পায়ের পেছনের টিবিয়া ফিবুলার এখানে যেটা থাকে একটা গুলির মতো মাসেল, একটা মোটা মাসেল, সেটার নাম কিন্তু গ্যাস্ট্রোকনিমিয়াস। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস। গ্যাস্ট্রোকনিমিয়াস, তাই না? এটা হচ্ছে পায়ের গুলির মাসেল, এখানে থাকে। তাহলে এই হ্যামস্ট্রিং হাগু মিলে এরা সংকুচিত করে। আর প্রসারণের থাকে সামনের দিকে কি কি থাকবে? এই যে কোয়াড্রিসেপস, এই যে দেখো যেটা পড়াইছে এইটা। ক্লিয়ার? এতটুকু জিনিস ভাই, তোমাদের পড়া শেষ, কমপ্লিট। আর আমাদের পায়ের একটা মালা থাকে যেটার নামটা হচ্ছে প্যাটেলা। কি বলছি? প্যাটেলা, সিসাময়েড বোন। এই প্যাটেলাটা থাকে ঠিক এই জায়গাটাতে ভাই, বুঝছো? আর এই জায়গাটাতে মূলত চারটা হাড়ের সমন্বয় থাকে। একটা ফিমার থাকে, ওকে, প্যাটেলা নিজে একটা সিসাময়েড বোন, প্যাটেলা একটা থাকে, এরপরে টিবিয়া এবং ফিবুলা থাকে। চারটা হাড়ের সমন্বয়ে আমাদের নি জয়েন্ট। নি জয়েন্ট মানে ওই নি জয়েন্ট মানে নি জয়েন্টই তো, আবার কি বলবো আর কি। ওকে, নি জয়েন্ট থাকে আর কি এটাতে, মানে হাঁটুর জয়েন্ট। নি জয়েন্ট মানে তো হাঁটুর জয়েন্ট, চারটা হাড়ের সমন্বয় থাকে আর কি এটাতে। এই নি জয়েন্ট বোঝানো হয়েছে। চলো এরপরের দিকে যাই। কি বলছে আর কি, নিচের কোনটি তরুণাস্থিময় অস্থিসন্ধি? তরুণাস্থিময় অস্থিসন্ধি কোনটা? একটা জয়েন্ট, ওই জয়েন্টে একটু তরুণাস্থি থাকে, সেটা খুবই স্পেসিফিক একটা জায়গা, সেটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস কই থাকে, কিভাবে দেখা, এখন তো দেখানো যাইতেছে না। পিউবিক সিম্ফাইসিস হইতেছে আমাদের দুইটা হিপ বন এসে যে জায়গায় যুক্ত হয়, ওকে, যে জায়গায় স্ত্রী এবং পুরুষদের জননাঙ্গ থাকে, ওই জায়গাটায় যেই যুক্ত পয়েন্ট পিউবিক সিম্ফাইসিস, ওইখানে তরুণাস্থি থাকে আর কি। ওকে, ওই জায়গাটাতে মূলত তরুণাস্থিময় অস্থিসন্ধি থাকে, ওই জায়গাটাকে বলা হয় পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস, পিউবিক সিম্ফাইসিস দেখাই দিলাম। এই যে দেখো, এটা একটা হিপ বন, এর থেকে আর কত সুন্দর করে বোঝাবো বল? এই দুইটার এই জায়গাটাতে এই অংশটুকু তরুণাস্থি থাকে, এটার নামই হইতেছে কি? পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিস। ওকে, চলো এরপরের দিকে চলে যাই। 36 নাম্বার, অস্থির কোন কোষ থেকে হরমোন সৃষ্টি হয়? এই আমরা জানি তো, কোন কোষ থেকে বলো তো? ও সরি, অস্থির কোষ থেকে কোন হরমোন খরিত হয়? একটাই হরমোন আছে পুরো বই মিলে, অস্টিও ক্যালসিন। অস্টিও ক্যালসিন। বলো, অস্টিও ক্যালসিন দুইটা জিনিসকে নিয়ন্ত্রণ করে। চ চ, ওকে, চিনি, কি বলো? চিনি ও চর্বি। চিনি ও চর্বি এই দুইটাকে সে নিয়ন্ত্রণ করে, অস্টিও ক্যালসিন। উত্তর কে দেই? উত্তর কে দিচ্ছে দেখি? 36-এর উত্তর, 36-এর উত্তর খ। চলো এরপরে চলে যাই 37। গ্রিন স্টিক ফ্র্যাকচার কাদের দেখা যায়? চমৎকার একটা জিনিস আর কি এইটা। ফ্র্যাকচার অনেক ধরনের আছে, এর মধ্যে আমাদের স্যারদের খুবই পরিচিত একটা ফ্র্যাকচার, গ্রিন স্টিক ফ্র্যাকচার কাদের দেখা যায়? ওকে, স্পাইরাল ফ্র্যাকচার হইতে পারে, লঞ্জিটিউডিনাল ফ্র্যাকচার হইতে পারে, ট্রান্সভার্স ফ্র্যাকচার হইতে পারে, কম্পাউন্ড ফ্র্যাকচার হইতে পারে, সিম্পল ফ্র্যাকচার হইতে পারে, কমপ্লেক্স ফ্র্যাকচার হইতে পারে, বহুত ফ্র্যাকচার হইতে পারে। এর মধ্যে একটা ফ্র্যাকচারের নাম হচ্ছে গ্রিন স্টিক ফ্র্যাকচার। এক কথায় উত্তর দিয়ে দিই, সেটা থাকবে শিশুদের। এই প্রশ্নটা মনে রাখবা, শিশুরা সবুজ সব সময়, ওদের একটা ফাটল দেখা যায় হাড়ের, ওটাকে গ্রিন স্টিক ফ্র্যাকচার বলা হয়। ওকে, এটা হচ্ছে 37। 37-এর গ। চলো 38। নিচের কোন অস্থিতে ফোরামেন ম্যাগনাম থাকে? চমৎকার একটা কথা বলছে, ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম দিয়ে নেমে আসে কি বলো? মাথার একটা অস্থিতে থাকে, একদম মাথার ব্রেন, স্পাইনাল কর্ড নেমে আসে, মানে সুষুম্না কাণ্ড নেমে আসে, স্পাইনাল কর্ড নেমে আসে, তাই না? তাহলে কোন অস্থি বলো? ফ্রন্টাল, আহা, প্যারাইটাল না, টেম্পোরাল না, মাথার এই যে এইটা, তাহলে কি আছে? অক্সিপিটাল। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? অক্সিপিটাল অস্থি দিয়ে। তাহলে 38-এর উত্তর হচ্ছে কোনটা? এই যে দেখো, এই যে অক্সিপিটাল হাড়, এইটা হচ্ছে অক্সিপিটাল হাড়। অক্সিপিটাল হাড়ের মধ্যে এই যে দেখো, এই যে ছিদ্রটা, এটাই হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যেটাতে নেমে আসে কি? যেটাতে নেমে আসে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড নেমে আসে, মাথায় রাখতে হবে কিন্তু ভাইয়া এইটাতে। ওকে 38। চলো 39 নাম্বার, পিটিউটারি গ্রন্থি করটিকার কোন অস্থিতে অবস্থান করে? যারা ক্লাসটা প্রথম থেকে দেখতেছো তাদের পাওয়া উচিত। পিটিউটারি গ্রন্থি করটিকার একটা অস্থি রয়েছে, যেখানে প্রজাপতির ডানার মতো অস্থি সেখানে অবস্থান করে। তো প্রজাপতির ডানা বলতে আমরা ফ্রন্টাল, কপাল না, হবে না, প্যারাইটাল এই পাশে হবে না, স্ফেনোডার এথমড
এই যে এখানে থাকে মূলত। ওকে, তাহলে স্ফেইন মানে প্রজাপতির ডানার মতো কাজ করে, তাহলে রাইট অ্যান্সার হবে স্ফেনয়েড। তাহলে পিটুইটারি গ্রন্থি স্ফেনয়েড হারে চমৎকার ভাবে বসে থেকে পুরা বডিকে কন্ট্রোল করতেছে। এই যে দেখো এটা হচ্ছে স্ফেনয়েড হাড়, আর এই স্ফেনয়েড হাড়ের এই জায়গাটাতে এই যে দেখো হাইপোফাইসিয়াল ফসা, ফসা মানে হচ্ছে গর্ত বা একটা জায়গা আর কি, এই জায়গাটাতেই বিগ বস বসে থাকে। বিগ বসের নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে বসে থাকে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। আশা রাখি তোমরা এইটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এরপরের দিকে আমরা একটু যাই। 39-এর সি উত্তর, হ্যাঁ কে দিয়েছে এটা? কামরুন নাহার, ভেরি গুড। তারপরে তমিমা উত্তর দিয়েছে, ভেরি গুড। পলি 39-এর ডি না বাবা, উত্তর ভুল হয়েছে, এথময়েড হবে না আর কি, স্পেনার্ড হবে। 1 ঘন্টা 50 মিনিট ক্লাস হয়ে গেল আর কি আমাদের আজকে। চলো এতক্ষণ ধরে ক্লাস করতেছে বাচ্চা কাচ্চারা, বাবারে। মানব দেহে অস্থির সংখ্যা কতটি? সবচেয়ে সহজ, বাচ্চাদের 300টি, আর যারা বুড়া তাদের কতটি? 206টি। রাইট অ্যান্সার কতটি বলো? 206টি, 206টি, 206টি। ওকে, আচ্ছা ওকে তো হলো, উত্তরটা তো দিলা। তারপরে এটাতে কি দেখি? যতদিন আপনার হৃদয় পরিশুদ্ধ থাকবে ততদিন আপনি সত্য কথা বলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলেছেন আর কি। এবং তোমাদের জন্য যে কথাটা একটা বলার, সেটা হচ্ছে নিজেকে কখনো ফাঁকি দিও না। সামনের কয়েকটা দিন মানুষকে দেখানোর জন্য পরিশ্রম করো না। মাথায় রেখো, তোমাকে তোমার নিজের জন্য পরিশ্রম করতে হবে, তোমার নিজের আইডেন্টিটি তৈরির জন্য পরিশ্রম করতে হবে। আর হ্যাঁ, এখন চলে যেও না আর কি, বুঝছো? এখন চলে যেও না, এখন তোমাদের আমি কিছু এক্সট্রা জিনিস তোমাদের আমি একটু দেখাবো আর কি। ওকে, চলো একটু এক্সট্রা জিনিস একটু পরে দেখাই, যে জিনিসগুলো তোমাদেরকে আমি এখনো দেখাই নাই আর কি। চলো এখানে দেখো অস্থিভঙ্গের গ্রিন স্টিক ফ্র্যাকচার দেওয়া রয়েছে। দেখো গ্রিন স্টিক ফ্র্যাকচার, গ্রিন স্টিক ফ্র্যাকচার মূলত কাদের থাকে? গ্রিন স্টিক ফ্র্যাকচার মূলত থাকবে শিশুদের, বেশি হয়। অস্থিভঙ্গ মূলত 3 ধরনের, সাধারণ, যৌগিক এবং জটিল। সাধারণকে বলা হয় বদ্ধ, সিম্পল বা ক্লোজড। ওকে, যেখানে চামড়ার ভেদ করে হাড় বের হয়ে আসে না, চামড়ার ভেতরেই থাকে। এরপরে দিকে দেখো লেখা রয়েছে যৌগিক বা উন্মুক্ত বা কম্পাউন্ড বা ওপেন ফ্র্যাকচার। এটা সবচেয়ে বেশি খারাপ। তাহলে যদি কখনো বলা হয় সবচেয়ে বেশি খারাপ কোনটা, তাহলে সেটা হবে যৌগিক বা উন্মুক্ত বা ওপেন ফ্র্যাকচার। কেন? কারণ হাড় ভেঙে চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং এখানে ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি। চলে আসো এখানে দেখো, ব্যথা কমানোর জন্য আমরা ট্যাবলেট অ্যাসপিরিন বা ডাইক্লোফেন দিই, ইত্যাদি ওকে দিই। জটিল বা চাপা, যার নাম হচ্ছে কমপ্লেক্স বা কম্প্রেশন। অর্থাৎ এখানে হাড় গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে থাকে, বাট চামড়া ভেদ করে না আর কি। এখানে একটু মনে রেখো আর কি, এটাতে ক্লিয়ার? আচ্ছা, এখন যে জায়গাটাতে চলে আসবো সেটা হচ্ছে স্থানচ্যুতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসলোকেশন। আমি একবার ভলিবল খেলতে খেলতে আমার একটা বড় ভাইয়ের এই যে গ্লিনয়েড গহ্বর থেকে হিউমেরাস হাড়টা টপ করে খুলে গেল আর কি, খুলে মাটিতে পড়ে যায় নাই, একটু খুলে গেছে আর কি, নিচে নেমে গেছে। এটাকে বলে ডিসলোকেশন। এবং ডিসলোকেশন সবচেয়ে বেশি হয় এইখানে গ্লিনয়েড মানে কাঁধের অস্থিতে। তাহলে সবচেয়ে বেশি হয় কাঁধের অস্থিতে, ডিসলোকেশন বেশি হয়। ওকে, চলো এরপরে দেখো, এই যে স্থানচ্যুতির যদি কখনো বলা হয় প্রাথমিক লক্ষণ কোনটা, ওই অস্থি সে নড়াচড়াই করতে পারবে না, ব্যথা না কিন্তু, নড়াচড়াই করতে পারবে না, মনে রাখো। তাহলে কি বলছি? স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ কোনটা? স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ কোনটা কি হবে বলতো? সেটা হচ্ছে সে ওই অস্থিকে নড়াচড়াই করতে পারবে না। সে অস্থিকে কি করতে পারবে না? নড়াচড়াই করতে পারবে না আর কি। ওকে, দেখি এটাতে সে ওই অস্থি নড়াচড়াই করতে পারবে না। আচ্ছা আসো এরপরের দিকে কি, এরপরের দিকে দেখো মচকানো বা স্প্রেন। মচকানো বা স্প্রেন এটা চমৎকার একটা জিনিস। দেখবা মেয়েরা যখন হাই হিল পরে হাঁটে, বুঝছো, অনেক ক্ষেত্রে পা পটাশ করে মচকায় যায় আর কি। এটাতে মচকানো মানে কিন্তু পা ফাটা না, মচকানো মানে লিগামেন্টে টান লাগা বা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া আর কি। তাহলে বলো তো মচকায় বা স্প্রেন কোথায় হয়? লিগামেন্টে। মাথায় রাখো, বলো মচকানো বা স্প্রেন হয় কোথায়? লিগামেন্টে, মাথায় জানা থাকে। এবং লিগামেন্ট বেশি ছিঁড়ে যায় আমাদের পায়ের হাঁটুর একটা লিগামেন্ট, যার নাম হচ্ছে এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, আমার এই লিগামেন্টে একটু ইনজুরি রয়েছে সব জায়গাতে ইনজুরি দেখি আর কি এটাতে। ওকে, এবং এই যে মচকানো, এই যে দেখো হিল পরে মচকাই, এই মচকানোর প্রধান লক্ষণটা কি জানো? প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা। তাহলে দেখো যদি স্থানচ্যুতি হয় তাহলে প্রধান লক্ষণ কি? ওই জয়েন্ট সে ব্যবহার করতে পারবে না।
আর যদি মচকায় যায়, লিগামেন্টে টান পড়ে, তাহলে প্রধান লক্ষণ কি? প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। তাহলে প্রাথমিক চিকিৎসা কি দিব? তাকে ভাত খেতে দিব, মানে রাইস খেতে দিব। আর ফর রেস্ট, আই ফর আইস, সি ফর কম্প্রেশন। কম্প্রেশন বলতে যদিও বা এখানে মানে ক্ষত স্থান পরিষ্কার করার কথা বলা হয়েছে আর কি। কম্প্রেশন মানে তো চাপ দেওয়া, ঝাপ বাঁধা আর কি। তো যাই হোক, পরে রাখো ক্ষত স্থান পরিষ্কার। আর ই ফর এলিভেশন, মানে একটু হালকা উঁচা করে রাখতে হয় আর কি। ওকে। আর বরফ তো আমরা দিব 3 থেকে 4 বার, 10 থেকে 15 মিনিট পর পর। এই ছিল মূলত আমাদের আমাদের চলন এবং অঙ্গ চালনার পুরা ইন ডিটেইলস ক্লাস। আশা রাখি এই ক্লাসটি তোমাদের অবশ্যই অবশ্যই কাজে আসবে। ভয় করো না, আজকের ক্লাসটা মনোযুক্ত করো, বিশ্বাস রাখো, দেখো এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তুমি পারবাই। সো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে একটু কমেন্টসে জানিও। তোমাদের 2-1টা কমেন্টসের আমি অপেক্ষায় থাকলাম।